তো আপনি এগুলো যখন সকল রিপোর্ট পেলেন, ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনাকে মডেলটা লিনিয়ার স্ট্যাটিকও আপনাকে দেখতে হবে। যে আপনি জানেন ডিজাইন, আপনি জানেন সেই অনুসারে আপনি মেম্বার গুলো দিলেন, কলামের সাইজ গুলো দিলেন, বিমের সাইজ গুলো দিলেন, সব কিছু দিয়ে আপনি মডেলটা রান করলেন। তখনই যদি দেখেন যে কোনো একটা মেম্বার ফেল করে যাচ্ছে, তখনই কিন্তু আপনার একটা জাজমেন্ট, একটা প্রিলিমিনারি জাজমেন্ট তৈরি হয়ে যাচ্ছে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস দ্বারা। কিন্তু দেখলেন যে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসে আপনার বিল্ডিংটা ঠিক আছে, তারপর আপনি কলামের রিভার গুলো ইনপুট করলেন, পিএমএম রেশিও দেখলেন, দেন কিন্তু বুঝতে পারতেছেন কলাম ক্যাপাসিটিও ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার কথা যে এখন আমি নন লিনিয়ারে গিয়ে দেখবো যে এর আসলে বিহেভিয়ারটা কেমন, কোথাও আপনার ডাইনামিক লোডের কারণে কোথাও হিন্স ফর্মুলেট করতেছি কিনা, জাস্ট ওভারঅল পারফরমেন্সটা দেখা। তখন কিন্তু এভাবে দেখা হয়। আসলে আপনার পারপাস বা অবজেক্টিভস এর উপরে নির্ভর করে কিন্তু আপনি অ্যানালাইসিসের ধরনটা দেখতেছেন, পাশাপাশি কিরকম স্যার আপনার কথা আসতেছে না। ভাইয়া মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ স্যার, মেবি ডিসকানেক্ট। আচ্ছা, আপনি কি আমার কথাগুলো শুনতে পাইছেন? আমি লাস্টের কথাগুলো শুনতে পাইনি। বের হয়ে ও আচ্ছা, রিপিট তো করে ভালো। আচ্ছা রিপিট করে লাস্টে কথাটা ছিল এরকম যে আপনার কাজের অবজেক্টিভস এর উপরে নির্ভর করে আসলে আপনি ঠিক করতে পারবেন যে আপনি কোনটা করতেছেন এবং কেন করতেছেন। এটাই ফার্স্টে হচ্ছে আপনার এক্সিস্টিং ড্রয়িং দরকার, তারপরে এক্সিস্টিং ড্রয়িংটা আসলে ঠিক আছে কিনা, প্রজেক্টটা অ্যাকুরেটলি এক্সিস্টিং ড্রয়িং অনুসারে হয়েছে কিনা, এটার জন্য কিন্তু আপনার বিল্ডিং এর স্বাস্থ্য পরীক্ষা বা আমরা যে অ্যাসেসমেন্ট যেগুলো করি, টেস্ট করি বা অন্যান্য আপনার, আমার ওগুলো নামগুলো মনে নাই আপনার সবকিছু, একটা আছে কি জানি হ্যামার, তারপরে কোর টেস্ট, হ্যাঁ 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 নামটা আমার খেয়াল নাই, তারপরে আরো অন্যান্য যেগুলো আছে এগুলো কিন্তু আমি আচ্ছা চাচ্ছিলাম যে বলেন। মেবি ধর আমরা যখন অ্যাসেসমেন্ট করতে যাই তখন ধরুন আমি একটা বিল্ডিং অ্যাসেসমেন্ট আসলো, তো আমি রিভারের কি অবস্থা, যেটা হচ্ছে আমি লিনিয়ার হচ্ছে আলটিমেট ইয়ে করতেছি। এখন এই রিভারটার মানে কি কন্ডিশন আছে এটা তো আমি না জেনে হয়তো 60 গ্রেড হলে 60,000 কেস ইয়ে বসাই দিচ্ছি বা ইয়ে, তো সেই ক্ষেত্রে মানে লিনিয়ার মানে নন লিনিয়ারে কোন প্রপার্টিজ গুলো ইয়ে করবো ভাই? আচ্ছা, আমি কিন্তু আপনাকে আগেই বলেছি যে আমরা টেস্ট করে কিন্তু দেখবো যে আমরা এক্সিস্টিং ড্রয়িং এ যা বলা আছে আসলে তার স্বাস্থ্যে সেটা আছে কিনা, সেটা কিন্তু টেস্টের মাধ্যমে আমরা পেয়ে যাব। তো ওখান থেকে আমাদের জাজমেন্ট তৈরি হয়ে যাবে যে আসলে রিভারের স্ট্রেংথ সেই 60 কেএসআই বলি বা যেটা আমাদের ডিজাইনে ছিল সেটা আসলে আছে কিনা, ওখান থেকে কিন্তু রেডি হয়ে যাবে কথাটা। আর তারপর আপনি ম্যাটেরিয়ালের যে মানে স্পেসিফিকেশন গুলো ইটাপস ইনপুট আছে সেখানে আপনি সেভাবে ইনপুট করলেন, আপনার ল্যাব টেস্টের ডাটা থেকে আপনি পাবেন ম্যাটেরিয়াল স্ট্রেংথ পাবেন, যেহেতু এক্সিস্টিং বিল্ডিং এক্ষেত্রে তো আপনি আর ডিজাইন করতেছেন না, ল্যাব টেস্টের রিপোর্ট থেকে আসলে আপনার ম্যাটেরিয়াল স্ট্রেংথটা নিতে হবে। ভাইয়া আপনার কথাগুলো আসতেছে না। এখনো কি ক্লিয়ার হচ্ছে না আমার কথাগুলো? জি না ভাইয়া, মাঝে কিছু কথা আপনার আসে নাই ভাইয়া, শেষের দিকে। আচ্ছা, কতটুকু শুনেছেন আপনি? ম্যাটেরিয়ালস থেকে ফর্মুলা গুলো নিতে হবে, ফলাফল গুলো নিতে হবে, এই পর্যন্ত। ও আচ্ছা, এরপরে আমি আর তেমন কিছু বলিনি। আমি বলেছি এটাই যে আপনি যে টেস্ট গুলো করবেন সেই টেস্ট থেকে আপনি এক্সিস্টিং বিল্ডিং এর যে ম্যাটেরিয়াল স্ট্রেংথটা সেটা আপনি পাবেন। ওই স্ট্রেংথটাই আপনি ইনপুট প্যারামিটারস এর যেখানে ম্যাটেরিয়ালের স্ট্রেংথ দেওয়া হয় ইটাপসে বলেন বা যে কোনো সফটওয়্যারে, আপনি ওইটা ইনপুট করবেন, এটা বলেছি আমি। এখন ভালো শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আসলে মাঝে মধ্যে নেট একটু প্রবলেম করে হয়তোবা, বুঝতেছি না কি কারণে। আচ্ছা, 8:11 বেজে গেছে অলরেডি, তো আমরা ক্লাস শুরু করব। আশা করি আপনাদের অনেকগুলো কোশ্চেন আছে, তো আমি প্রিভিয়াস স্লাইডটা একটু ওপেন করি, তারপরে আমি কোশ্চেনগুলো নিব।
আচ্ছা, আমাদের যে আউটলাইন ছিল সেই আউটলাইন অনুসারে আমরা ওভারভিউ অফ কোর্স প্ল্যান আমরা গত ক্লাসে দেখেছি। আমরা আমার সম্পর্কে আপনারা পরিচিত হয়েছেন, পার্টিসিপেন্টদের সাথে আমিও পরিচিত হয়েছি। ইমপ্যাক্ট একাডেমি সম্পর্কে আপনাদেরকে বলেছি। দেন কনসেপ্ট অ্যান্ড সিকোয়েন্স অফ স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইন, এখানে শুধু ওয়ার্ক সিকোয়েন্স বা ওয়ার্ক স্টেপ এটা সম্পর্কে আমরা কোনো আলোচনা করিনি। আজকে এটা নিয়ে শুরু করব। তাহলে যদি বলতে চাই তাহলে 1.1 থেকে 2.2 পর্যন্ত আমাদের আলোচনা ছিল। তো আশা করি আপনাদের কোশ্চেন আছে, সে কোশ্চেন গুলো আপনারা করতে পারেন। তারপরে আমরা পরে থেকে শুরু করব। আমি স্লাইড গুলো ওপেন করে দিলাম, আপনারা বলেন কোথা থেকে আপনাদের কোশ্চেন আছে। আমি কত ক্লাসের ভিডিওগুলো কিভাবে দেখতে পাবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন। গত ক্লাসের ভিডিওগুলো কিভাবে দেখতে পারি, বা আমার সফটওয়্যারটা ইনস্টল করা হয়নি, আমাদের গত ক্লাসটা। আচ্ছা আচ্ছা, আপনি যে কথা বলতেছেন একটু স্পিকারের কাছে আপনি মুখটা নিয়ে একটু কথা বলেন, আমি আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমি এটা ফার্স্ট ক্লাস, গত ক্লাসে আমি ঢুকতে পারিনি। ও আচ্ছা, ভাইয়ার নামটা একটু বলবেন? আয়ুব হাসান। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলেন। তো সেক্ষেত্রে আমি আসলে ওই ভিডিওটা দেখতে পারিনি ওইভাবে। আসলে আমি এই ব্যাপারে অবগত ছিলাম আর কি ওই ভাবে। তো আমি আচ্ছা। আসছি ফার্স্ট। এখন সফটওয়্যার ডাউনলোড কিভাবে দিব বা ইত্যাদি কথা বলতে এই বিষয়ে আমি জানি না, তো এই জন্য আর কি। আপনারা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে তার একটা ভিডিও অলরেডি ড্রাইভ আপলোড করা আছে। আপনি অফিসের সাথে যোগাযোগ করে ওনারা আপনাদের ওটা শেয়ার করে দিবে। আর ফার্স্ট লেকচারেরও ভিডিও আপলোড করা হয়েছে, ওখানে আপনি পেয়ে যাবেন। তো যারা ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন, আমি আশা করতেছি তারা আমার সাথে একটু ডিসকাস করলে ভালো হতো। আমরা যেটা গত ক্লাসে বলেছি সেটা নিয়ে আপনাদের কোনো কথা আছে কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আজকে নতুন এসেছি, আজকে থেকে জয়েন করেছি। আপনার গত ক্লাস ভিডিওটা অলরেডি দেখেছি। সেখানে আমার একটু প্রবলেম ছিল। আপনি লাস্ট 3-4টা স্লাইডে যে আলোচনাগুলো করেছিলেন, আমি একেবারে এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করি নাই, তো সেখানে একটু প্রবলেম আছে। আপনি একটা দেখাইছিলেন, চার্ট না, ওটা গ্রাফ দেখাইছিলেন। ওই গ্রাফের এখান থেকে আমি এক্সাক্ট ভালো বুঝতে পারি। ওখানে যদি আরেকটু ডিসকাস করতে পারি বিষয়গুলো তাহলে ভালো। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি এটা কি, এটা নিয়ে আপনার কথা? জি 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 জি, হ্যাঁ, এখান থেকেই। আচ্ছা, আমি তাহলে খুব শর্টলি আপনাদেরকে বলছি, আর আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিই, আপনি নোট ডাউন করে রাখেন। নেলসনের একটা বই আছে না, কনক্রিট ডিজাইনের? আসলে আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করতেছি, চায়নার একটা ইউনিভার্সিটিতে। আমাদের এরকম কোনো বই এখনো পড়াই নাই, নেলসনের কোনো বই ডিজাইন আচ্ছা আচ্ছা তো আমাকে যদি আচ্ছা, বলেন তাহলে আসলে আমি বইটা দেখতে পাবো। আচ্ছা, বইটা আপনি দেখতে পারবেন, নেলসনের 13 এডিশন। আমি আজকে প্রয়োজনে লিংক দিয়ে দিব, ওটা দেখতে পাবেন। ওখানে সেকশন 1.4 থেকে আসলে এই জিনিসটা নেওয়া। আমরা বাংলাদেশে যারা গ্রাজুয়েশন করতেছি, আমরা সবাই নেলসনের বই মোটামুটি সবাই কেউ না পড়লে একবার হলো দেখেছি আমরা। এই কারণে মানে আমি এটা রেখেছিলাম এখানে। বিষয়টা হচ্ছে খুব শর্টলি যদি ডিসক্রাইব করি, আমরা বিল্ডিং এর ক্ষেত্রে যে ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে ইনপুট একটা প্যারামিটার থাকে, যেখানে আমরা ইনপুট করতেছি হচ্ছে লোড, আর হচ্ছে যে ম্যাটেরিয়ালটা দিয়ে কাজ করতেছি সেটার স্ট্রেংথ। তো লোড বিল্ডিং এ কত আসবে এটা কিন্তু একদম 100% একুরেট আপনার কেউ বলা সম্ভব না। লোডের আনসার্টেনিটি থাকে, ভ্যারাইটি থাকে। আপনার দেখা গেল আপনি একটা রুমকে রেসিডেন্সিয়াল পারপাসে বেডরুম হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, হ্যাঁ আপনি সেটাকে ব্যবহার করবেন, কিন্তু সবসময় কি আপনি লিমিটেশন দিয়ে রাখতে পারেন যে 4 জন লোকই থাকবে? এটা কিন্তু আমরা কেউ দিতে পারবো না। দেখা গেল তার ফুল ডিজাইন পিরিয়ড বা সার্ভিস পিরিয়ডের ভিতরে এমনও হয়ে গেল রুমের ভিতরে আপনার 4 জন চিন্তা করে রেখেছিলেন, সেখানে 4-এর অধিক মানুষ আনাগোনা করলো, তাহলে সেই সময় কি আমার বিল্ডিংটা
ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, এটা কিন্তু কেউই মানবে না। যে কারণে আসলে লোড ফ্যাক্টর গুলো চলে এসেছে। আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন ইউএসডি তে আমরা লোড ফ্যাক্টরটা ব্যবহার করি, আর আপনার যে স্ট্রেন্থ যেটা আছে স্ট্রেন্থকে আমরা কিছুটা রিডাক্ট করে নিই। এটা ডিজাইন কনসিডারেশনই থাকে। এখন কেন লোডকে বাড়াচ্ছি সেটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে আনসার্টেনিটি থাকে। ইঞ্জিনিয়াররা একদম এডুকেট যে লোডটা সেটা কিন্তু করা যায় না। যেমন ওই ক্লাসে আমি উদাহরণ দিয়েছিলাম যে আপনি একটা বিল্ডিং করলেন, ওই যেদিন উদ্বোধন করবেন সেদিনই আপনি একটা মিলাদ দিয়ে অনেক মানুষ গ্যাদার করলেন, কিন্তু দেখেন আপনার কিন্তু ছিল রেসিডেন্সিয়াল বিল্ডিং, ওই দিন যে পরিমাণ মানুষ এসেছে তাতে কিন্তু মনে হবে যেটা একটা ইনস্টিটিউশনাল বিল্ডিং। তাহলে ওই দিনই আপনার বিল্ডিংটা ক্ষতি হোক, এটা কিন্তু কেউ আমরা চাবো না। যে কারণে আপনার লোডটাকে ফ্যাক্টর করা হয়। আর স্ট্রেংথ, আমাদের একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি যে আমাদের দেশের যে কনস্ট্রাকশন কোয়ালিটি, তাতে কনস্ট্রাকশন কোয়ালিটিতে সুপারভিশন ইন্সপেকশনের যথেষ্ট ঘাটতি থাকে, এবং ঘাটতি না থাকলেও আপনার ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথ সেটা সঠিকভাবে একদম 100-100 একুরেট কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব না। এটাও কিছুটা আনসার্টেনিটিস থাকে, ভেরিয়েবল থাকে। তো এই ক্ষেত্রে আসলে স্ট্রেংথটাকে কিছুটা রিডাকশন করে নেওয়া হয়, কিছুটা রিডাক্ট করা হয়, যেটা আসলে অ্যাকচুয়াল আছে তার থেকে একটু কমে এনে। এবং এই যে গ্রাফটা, এটা হচ্ছে ফুল একটা স্ট্যাটিক্যাল, একটা রিসার্চ বেসড এই গ্রাফ। এখানে ফার্স্টে যে গ্রাফটা দেখবেন সেখানে লোড আছে, আর হচ্ছে আপনার ফার্স্টেটা লোড, তারপর স্ট্রেংথ, তারপর লোড এবং স্ট্রেংথ দুইটা একসাথে মার্জ করা। তো Q1 এবং Q2 এই দুটো হচ্ছে আপনার লোডের মিনিমাম এবং ম্যাক্সিমাম। যে আমি ভাবলাম আমার এই পারপাসে এটার ম্যাক্সিমাম লোড হচ্ছে Q2, মিনিমাম হচ্ছে Q1। তো যদি স্বাভাবিকভাবে আমরা বলবো যে যেহেতু ম্যাক্সিমাম মিনিমাম আছে, আমরা কোনটা নিয়ে কাজ করবো? এভারেজ। তো এভারেজটাও দেখানো হয়েছে যে এভারেজটার কতটুকু। তো এভারেজটা নিয়েও কাজ করতেছি না, যদি তার থেকে মানে কম চলে আসে বা বেশি চলে আসে, আমাদের নিয়ে কাজ করছে কিউডি। তো আপনার গ্রাফ থেকে দেখলে বুঝবেন কিউডিটা কিন্তু একটু বাড়ানো। আপনার এই যে গ্রাফ উপর দিকে এভাবে হলো, এটা হচ্ছে এটার মানে স্ট্যাটিক্যাল, যে আপনি 100টা ডাটা নিলেন, 100টা ডাটার ভিতরে আপনি পাইলেন Q1 এতগুলো, এরকম। আবার Q2 পেলেন এই পরিমাণ, যেটা FQ বলা আছে, ফাংশন অফ কিউ, যেটা ডিপেন্ডেন্ট। তো আপনার যদি কিউডি নিয়ে আপনি ডিজাইন করেন, সেক্ষেত্রে কিন্তু এই থেকে এই পর্যন্ত যারা যারা আছে ম্যাক্সিমাম মিনিমাম সবাই কিন্তু স্যাটিসফাই হচ্ছে। এখন এইটার সার্টেনিটিস কত সেটা কিন্তু আপনাকে বলেছি যে এই লোড ফ্যাক্টরটা ফেল করবে বা ওভার হবে 1000-এর ভিতরে একটা। এভাবেই যারা রিসার্চার যারা আছে তারা আমাদেরকে লোড ফ্যাক্টর গুলো এই রিসার্চের বেসডে আমাদেরকে প্রোভাইড করেছে। ঠিক তেমনি স্ট্রেংথটাও আমরা নমিনাল স্ট্রেংথ জানি SN, দেখেন সেটা যদি আমি তার প্রবাবিলিটি দেখি, SN এর প্রবাবিলিটি এরকম। যদি আমি এভারেজ নিয়ে কাজ করি, এভারেজের প্রবাবিলিটি এরকম। কিন্তু আমি কাজ করতেছি কি নিয়ে? SD নিয়ে কাজ করতেছি, দেখেন তারপর একটু কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমি কি করতেছি, 100টা, মানে আমি বই থেকে বলতেছি, আমার এটা নিজের মুখের কথা না, বইতে এখানে স্ট্রেংথের ক্ষেত্রে 100টার ক্ষেত্রে একটা আপনার আন্ডার স্ট্রেংথ হতে পারে, এই প্রবাবিলিটি আমরা পাচ্ছি, বা এই সেফ সাইডটা আমরা নিয়ে নিতে পারছি। তো যখন দুইটা গ্রাফ একসাথে আমি মার্জ করে দিলাম, কারণ আমার বিল্ডিং এ যেমন লোড থাকবে ঠিক তেমনি বিল্ডিং এর স্ট্রেংথ থাকবে, যখন দুইটা মার্জ করে দিলাম তখন ফার্স্টে ছিল লোডের ক্ষেত্রে 1000 একটা, আর স্ট্রেংথের ক্ষেত্রে ছিল 100তে একটা। এই দুইটা যখন মার্জ করে দিলাম তখন আমার প্রবাবিলিটি চলে আসলো 1 লাখে একটা বিল্ডিং দেখা যাবে যে যা আমি লোড ধরেছি, যা স্ট্রেংথ হয়েছে তার থেকে কিছু ঝামেলা আছে, কিন্তু বিল্ডিংটা কিন্তু ভেঙে পড়তেছে না, আমি কিন্তু এই সেফটিটুকু পাচ্ছি। এই কারণেই স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর এবং লোড ফ্যাক্টর ব্যবহার করা। আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে বোঝাতে, আশা করি আপনারা বুঝেছেন। জি ধন্যবাদ। আর পাশে যে ছবিটা রেখেছি এটা এই কারণেই যে দেখেন এই বিল্ডিংটা কিন্তু এরকম ভাবে লোড আসবে এটা কিন্তু কনসিডার করা হয়নি। তা যদি আমি আনসার্টেনিটিসটা আগে থেকে না নিয়ে রাখি তাহলে কি হলো, এই যে বিল্ডিংটা ওই দিনই কিন্তু ভেঙে যেত। এটা ইন্ডিয়ার, সম্ভবত ইন্ডিয়ার একটা ফটো, যেটা ফেসবুক থেকে কালেক্ট করা, এই কারণে পাশে ছবিটা রেখেছি। আচ্ছা, আমরা অলরেডি 8:21 বেজে গেছে, আর 4 মিনিট সময় নিব প্রিভিয়াস থেকে কোনো আলোচনা করার জন্য। আপনারা যদি কোনো প্রশ্ন থাকতে বলতে পারেন। ডিজাইনের সময় কোন মেথডটা ইউজ হবে? ইটাপস ইউজ করবে, ইউএসডি নাকি? হ্যাঁ, ইটাপস আপনার ইউএসডি ইউজ করে, আর আমাদের বিএনবিসি 2020 যেটা প্রোভাইড করা হয়েছে সেটা আসলে ইউএসডি কি বলতেছে, ইউএসডি। এখন আসলে ওই ডাব্লিউএসডি মেথডে ডিজাইন হয় না, এখন ইউএসডি মেথড। এবং আরো আমি আগের ক্লাসে ক্লিয়ার করেছিলাম যে শুধুই ইউএসডি না, ইউএসডি তে ডিজাইন হচ্ছে
এবং আপনার সার্ভিসেবিলিটি যে লিমিট যেটা আছে সেটা কিন্তু এনশিওর করতেছে আপনার সেই সার্ভিস লোড দ্বারা। মানে তাহলে বলা যায় যে লিমিট টেস্টেড মেথডই আসলে কোড বেস ডিজাইন হয়। এটাই। এই সফটওয়্যারটা লিমিটেড মেথডে ইউজ করতেছে আর কি, এটা আচ্ছা হ্যাঁ, আমি আবার আপনাকে ক্লিয়ার করতেছি। সফটওয়্যার হচ্ছে জাস্ট আমি ইনপুট দিব, সে আউটপুট দিবে। তো সফটওয়্যার ডিজাইন করতেছে আপনার হচ্ছে ইউএসডি তে, কিন্তু লিমিটটাকে টিউনিং করার জন্য, লিমিটটা আমি স্যাটিসফাই করার জন্য আমি লিমিট টেস্টেডে নিয়ে যাচ্ছি তাকে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, যে আমি যেটা ডিজাইন করলাম সেটা আমার লিমিট আছে কিনা তার জন্য আমি লিমিট গুলো দিয়ে কোড বেস ডিজাইনে গিয়ে আমি ওটাকে লিমিটটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা জাহিদ ভাই, জি তাহলে আমরা কি WSD তে ডিজাইন করতে পারবো না ইটাপসে? না, ইটাপসে ডাব্লিউএসডি তে ডিজাইন করার দরকারও নাই। আর ইটাপসে ডাব্লিউএসডি তে ডিজাইন আপনি যদি করা যেতে পারে, আমি ওভাবে প্র্যাকটিসটা করিনি। আপনার কিছু কিছু কোড চেঞ্জ করে ডিফল্ট একটা অপশন আছে, ওখানে গিয়ে আপনি নিজের মতো করে আপনার ডিজাইন কোডগুলো যদি রিঅ্যারেঞ্জ করে না সেক্ষেত্রে হয়তো বা করতে পারবেন আশা করি, কিন্তু আমি কখনোই প্র্যাকটিসটা করিনি। মানে Options আমরা সবগুলা ইনপুট দিলাম, বাট লোড কম্বিনেশনে গিয়ে আমরা WSD এর কম্বিনেশন গুলো দিলাম। আচ্ছা তারপরে ভাই, আমরা আমি তারপর ফর ডিজাইন ইউর কাইন্ড ইনফরমেশন আমি আপনাদেরকে বলতেছি, সেটাই হচ্ছে যে ডাব্লিউএসডি কিন্তু শুধুমাত্র লোড কম্বিনেশনের মধ্যে সীমাবদ্ধ না। এখানে কিন্তু এক্সটেন্স রিডাকশন ফ্যাক্টর গুলো ডাব্লিউএসডি থেকে আপনার ইউএসডি এর মধ্যে কিছু পার্থক্য আছে। ইকুয়েশনস গুলোর ভিতরে যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলো ডাব্লিউএসডি এর একরকম, ইউএসডি এর একরকম। আর আমাদের যে নতুন কোড তৈরি হয়েছে সেই কোডটা ইউএসডি এর জন্য আপনার এই যে কোএফিসিয়েন্ট গুলোর মানগুলো ইউএসডি এর জন্য দেওয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমি একটু ছোট ওভারভিউ করে নিচ্ছি গত ক্লাসে কি ছিল, কারণ যেহেতু থিওরি ক্লাস আর আজকে নতুন পার্টিসিপেন্টস আছে, থিওরি ক্লাসটার উপরে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, আবার দিচ্ছি এ কারণে যে কিছু জিনিস আসলে আমাদের নলেজ আগে থাকতেই নেওয়া উচিত, যে আমরা কি করতে যাচ্ছি বা কেন করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আবার একটু রিভিউ করে নিচ্ছি। ফার্স্টে আমাদের ছিল কোর্স আউটলাইন, যেখানে ওরিয়েন্টেশন, কনসেপ্ট এন্ড সিকোয়েন্স অফ স্ট্রাকচার অ্যানালাইসিস, দেন কম্পিউটার এইডেড অ্যানালাইসিস এন্ড ডিজাইন সফটওয়্যার ইটাপস, তারপর ইটাপস অ্যাপ্লিকেশন, তারপর আমরা একটা মডেল তৈরি করব, মডেলটা দেখব, তারপরে লোড সম্পর্কে জানবো, লোড অ্যাপ্লাই করব মডেলে। এরপরে যে অন্যান্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে কোড অনুসারে বা ইটাপস এর যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো দেখব, ইটাপস অ্যানালাইসিস করব, বিএনবিসি কি বলতেছে, কখন কোন স্ট্রাকচারাল অ্যানালাইসিস, কোন মেথডটা দরকার হয়, কেন দরকার হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ফাইনালি আমরা মডেল ডিজাইন করব, হ্যান্ড ডিটেইলিং কিভাবে করতে সেটা শিখবো, এবং সবার শেষে ফাউন্ডেশন ডিজাইন। এটাই ছিল আমাদের কোর্স আউটলাইন। আর তারপরে আমরা বেসিক কনসেপ্টস অফ স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইনে সেখানে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। ডিজাইন ফ্লো চার্ট, এখানে সংক্ষেপে যদি বলি দুইটা সিস্টেম, সেটা হচ্ছে অ্যানালাইসিস এবং ডিজাইন, যেটার ভিতরে কি থাকতেছে, কিছু ইকুয়েশনস, কিছু বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা আমরা ভার্সিটি লাইফে যে থিওরি গুলো শিখে এসেছি সেগুলো, এগুলোর মাধ্যমে আমরা সমাধান করব। ফার্স্টে ইনপুট থাকতেছে অ্যানালাইসিস এর জন্য অ্যাপ্লাইড লোড, ম্যাটেরিয়াল প্রপার্টিজ, জিওমেট্রি, সেটা অ্যানালাইসিস করে আমরা যে আউটপুট গুলো পাবো সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স বা ফিলিংস, কিছু এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন, ডিফ্লেকশন, রোটেশন, এগুলো আমরা পাবো। দেন এটাও আমার দেখে নিতে হবে যে আসলে স্যাটিসফাই করে কিনা। যদি ওকে হয়ে যায় দেন আবার ডিজাইনের ইনপুটে নিয়ে আসবো এবং তখন ক্যাপাসিটি আমি ইনক্রিজ করবো। আমি উদাহরণটা আবার একটু দেই। ধরি আমরা একটা কলাম ডিজাইন করতেছি, তার উপরে যে আমি লোড দিলাম, তো হিসাব করে দেখলাম তার উপরে লোড আসতেছে 150 কিপ। এখন আমি যে কলামটা দিয়েছি, কলামটার সাইজ সে ফর এক্সাম্পল যে 12 তার ভিতর যে রিনফোর্সমেন্ট আছে সবকিছু মিলিয়ে আমি হিসাব করে দেখেছি তার ক্যাপাসিটি 100। তাহলে লোড আসতেছি, ইনডিউস লোডটা হচ্ছে 150, কিন্তু তার ক্যাপাসিটি হচ্ছে 100। তাহলে কি করতে হবে, তার ক্যাপাসিটি ইনক্রিজ করতে হবে। যেহেতু আমার লোড ফিক্সড, এর কমে আমি লোড দিতে পারবো না, এটা আমাকে দিতেই হবে। তো আমি ক্যাপাসিটিটা বাড়াবো এবং ক্যাপাসিটি বাড়াইয়া সাইজটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমি আবার এই সিস্টেমটা আবার করব, ইনপুট আউটপুট আবার হবে। তখন এসে দেখবো যে যেটা ইনডিউস লোড আর এটা ক্যাপাসিটি সেটা ব্যালেন্স হয়েছে কিনা। যখন সেটা ব্যালেন্স হয়ে যাবে, যখন ডিজাইনের আউটপুট এবং অ্যানালাইসিসের ইনপুটটা এক হয়ে যাবে, তখন আমি ফাইনাল আউটপুটে যাব। এটাই ছিল আমাদের গত ক্লাসে আলোচনা। এটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছিলাম, ভিডিওতে আপনারা দেখে নেবেন যারা দেখেননি। তো এরপরে অ্যানালাইসিস অ্যাপ্রোচ, আমরা ফাইনাইট এলিমেন্ট অ্যাপ্রোচটা ইউজ করি
এটা সিমুলেশন খুব ভালো এবং খুব ভালো রেজাল্ট দেয়, আর সফটওয়্যার এটা করতে পারে যেটা হ্যান্ড ক্যালকুলেশনে করা আসলে সম্ভব না। অ্যানালাইসিস টাইপ নিয়ে 5টা টাইপ নিয়ে কথা বলেছিলাম, যেটা লোড এবং ম্যাটেরিয়াল উপরে ভেরি করে, স্ট্যাটিক লোড এবং ডাইনামিক লোড, ম্যাটেরিয়াল লিনিয়ার নন লিনিয়ার, তার উপর ভিত্তি করে 5টা অ্যানালাইসিস। মূলত ম্যাটেরিয়ালটা নন লিনিয়ার, ইনইলাস্টিক বিহেভিয়ার যখন নিচ্ছি তখন সেটা লিনিয়ার, যখন ইলাস্টিক বিহেভিয়ার যখন নিচ্ছি তখন লিনিয়ার থাকতেছে, যখন ইনইলাস্টিক বিহেভিয়ার নিয়ে কাজ করতেছি ম্যাটেরিয়াল তখন ম্যাটেরিয়ালটা নন লিনিয়ার। তো ডিজাইন প্রিন্সিপালের ভিতরে কথা বলেছিলাম সেফটি, ইকোনমি এবং টাইম নিয়ে, যে ইঞ্জিনিয়াররা অবশ্যই সেফটিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবে, সেফটি এনশিওর করতেই হবে। আর যেখানে ইকোনমি আছে সেখানে টাইম ডিপেন্ডেন্ট, টাইম এবং ইকোনমি দুজনের সাথে খুব ভালো সম্পর্কই থাকে। তো এগুলো আমাদেরকে অপটিমাইজ করি একজন ইঞ্জিনিয়ার হতে হবে এবং সেভাবেই আমাদেরকে ডিজাইন করতে হবে। আর ডিজাইন মেথড WSD আর হচ্ছে USD, সেখান থেকে আলটিমেট স্ট্রেংথ নিয়ে কথা বলেছিলাম, সার্ভিসেবিলিটি নিয়ে কথা বলেছিলাম। আলটিমেট লিমিট স্টেট আমাদেরকে দেখতে হবে, যেখানে স্ট্রেংথকে আমার কনসিডার করতেই হবে, আর সার্ভিসেবিলিটি লিমিট দ্বারা আমাকে দেখতে হবে বিল্ডিংটা আসলে কোনো ক্র্যাক করছে কিনা, ডিফ্লেকশনটা ঠিক আছে কিনা, টলারেবল লিমিটে আছে কিনা, এই দুইটাই এনশিওর করে আমাদেরকে লিমিট স্টেট মেথডে ডিজাইন করতে হবে। ভাইয়া প্রশ্ন করেছিল ওইরকমই, যে আমি যখন সফটওয়্যারে ডিজাইন করব দেখা যাবে বিল্ডিং ওকে, সব ঠিক আছে, আমি রিইনফোর্সমেন্ট দিয়েছি বিমে কলামে, সবকিছু ঠিক আছে, বিল্ডিং ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওর ডিফ্লেকশন দেখাচ্ছে 5 ইঞ্চি, কিন্তু আমি হিসাব করে দেখলাম যে আমার বিল্ডিং এর ডিফ্লেকশন আমি টলারেট করতে পারবো, কোড বলতেছে আমাকে 2 ইঞ্চি। তাহলে আমাকে কি করতে হতে পারে, আমার মেম্বারের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে হতে পারে, অথবা মেম্বারের সাইজ বাড়াতে হতে পারে। এগুলো করে আমি আমার লিমিটে নিয়ে আসবো। কিন্তু বিল্ডিং কিন্তু আপনার সফটওয়্যার ডিজাইন করতেছে সেই USD মেথডেই, কিন্তু লিমিটটাকে আমি এনশিওর করে দিব। মেম্বারের সাইজ বাড়াতে হতে পারে, ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারে, 5টা কলামের জায়গায় 6টা কলাম হতে পারে, এভাবে। স্ট্রেঞ্জ রিডাকশন ফ্যাক্টর, লোড ফ্যাক্টর নিয়ে অলরেডি কথা বললাম কিছুক্ষণ আগে। তো আমরা এখন আজকে যেটা আমাদের যেটা নিয়ে ডিসকাস করবো আমরা সেটাতে আসি, সেটা হচ্ছে ডিফারেন্ট স্টেপস অফ ওয়ার্কস। আপনারা কাজ করতে পারেন, আপনাদের সামনে যদি নোট করার কিছু থাকে আজকে এটা আপনারা হাতে নিতে পারেন। আমি এখানে একটু ডিটেইলে রাখতাম কিন্তু রাখিনি, আপনাদের কোনো কোশ্চেন্স আমি ফেসবুক পেজে পাইনি। আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকতো তাহলে আজকে হয়তো বা আপনাদেরকে নোট করতে বলতাম না, আপনাদেরকে আমি কিছুটা নোট প্রোভাইড করতাম। তো আজকে তাই আপনারা একটু নোট হাতে নেন, আমি কিছু জিনিস বলবো, আপনারা নোট ডাউন করবেন এবং এটাই মনে করতে পারেন যে আপনাদের নেক্সট ক্লাসের আগে অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্টটাই খুব সহজ আকারেই আমি আপনাদেরকে দিব, এটা লাস্টে আমি বলতেছি। তো আপনারা নোট নিয়ে নিতে পারেন, কলম খাতা কলম যেটা আছে আপনারা নিয়ে নিতে পারেন। আমি কি শুরু করব? আপনারা বললে শুরু করব? জি জি শুরু করেন। আচ্ছা, তো আমি এখানে যে ডিফারেন্ট স্টেপস ইন ওয়ার্ক, এটাকে ফেজ বলতে পারি। যে কোনো কাজই একটা স্টেপ ফলো করে আমাদেরকে যেতে হয়। ফার্স্টে আপনাদের অনেকে কোশ্চেন ছিল সয়েল টেস্ট নিয়ে কথা হবে কিনা বা কি হবে, এরকম অনেক জিনিস আমাদেরকে থাকে আমাদের সাথে। আসলে আমাদের নলেজ যতটুকু ওই পর্যন্ত কিন্তু ওইখানেই কিন্তু আমাদের কোশ্চেন্সটা থাকে, যেটা আমরা জানি না সেটা নিয়ে আমরা কোশ্চেনও করতে পারি না। তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদেরকে অবশ্যই ফেজটুকু বোঝা উচিত যে কোন কোন ফেজে কাজ হয়, কি কি সার্ভিস গুলো আসলে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমাদেরকে প্রোভাইড করা দরকার, অথবা কোন কোন সার্ভিসের সাথে একটা বিল্ডিং ডিজাইন করতে গেলে আমরা আসলে রিলেটেড হয়ে যাই, বা আমাদের কাজটুকু করতে গেলে কি কি চেকলিস্ট আমাদেরকে ফলো করতে হয়, কিভাবে আমাদের কাজটাকে সাজাতে হয়, এই বিষয়টা নিয়ে আমরা এখানে কথা বলবো। এবং আমরা যে ইটাপস এর মাধ্যমে বিল্ডিংটা ডিজাইন করব সেটাতেও আমরা এই স্টেপস গুলো ফলো করে আমরা কাজ করব। আমরা আপনাদেরকে কিছু চেকলিস্টের ধারণা দিব, এখান থেকে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে সেই চেকলিস্ট গুলো আপনারা তৈরি করে দিবেন। আমরা দেখব ফাইনালি আমরা সেটাকে মার্কস করে আমরাই তৈরি করব যে আমাদের কাজের জন্য কিভাবে স্টেপ গুলো ভাগ করতে হবে, সেই স্টেপ অফ ওয়ার্ক গুলোতে কি চেকলিস্ট গুলো থাকতে পারে। তো ফার্স্টেই হচ্ছে প্রিলিমিনারি স্টেজ। এটাকে যদি আমরা এভাবে ব্যক্ত করি, যেটা জাস্ট প্রিপারেশন একটা লেভেল, যে আমি একটা কাজ শুরু করব, কাজ এখনো ধরিনি, অথবা যদি এক্সিস্টিং বিল্ডিং হয় তাহলে আমি প্ল্যান করতেছি, জাস্ট প্রিলিমিনারি স্টেজ, প্রিপারেশন স্টেজ। এখানে আমার কি থাকবে, এখানে থাকবে স্কোপ অফ ওয়ার্কস বা কিছু ডকুমেন্টেশন, সেটা কি রিকোয়ার্ড নাকি প্রোভাইডেড, এরকম একটা বিষয়। তারপরে থাকবে প্রজেক্ট ইনফরমেশন শিট। সে প্রজেক্ট ইনফরমেশন শিটের ভিতরে কি থাকবে, পুরো একটা বেসিক ইনফরমেশন থাকতে পারে, প্রজেক্ট ইনফরমেশন থাকবে, ক্লায়েন্টের ইনফরমেশন থাকবে,
আর স্কোপ অফ ওয়ার্কস এর কথা আমি আপনাদেরকে বললাম। আমি এটা আরো ডিটেলে বলবো, তার আগে 5টা স্টেপ আমি আগে বলে নিচ্ছি। সেকেন্ড হচ্ছে জেনারেশন। এই জেনারেশনে আসলে মূলত যদি আপনি সফটওয়্যার বেসড ওয়ার্ক করেন, সেক্ষেত্রে আপনাকে জিওমেট্রি, ম্যাটেরিয়াল, লোড এগুলোর ডেফিনিশন দিতে হবে, দেন অ্যাসাইনমেন্ট করতে হবে, এই তিনটাই। আর কোড কনসিডারেশন, যদি আপনি হ্যান্ড ক্যালকুলেশন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ফাইনাল একটা জিওমেট্রি জানতে হবে, বিল্ডিংটার শেপটা কিরকম বা কোথায় কি, তারপর ম্যাটেরিয়ালও জানতে হবে। কিন্তু এই জেনারেশন ফেজটা আসলে রেখেছি আপনাদের জন্য এই কারণে, যখন আমরা ইটাপসে কাজ করব জানি আমরা একটা সিকোয়েন্সে কাজটা করতে পারি, এভাবেই আমরা ডাটাটা প্রিপেয়ার করে আমরা আগাবো। তো এর ভিতরে নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে অ্যানালাইসিস এবং অ্যানালাইসিস আউটপুট, এটা হচ্ছে সেই স্টেপ। এখানে আমরা বিল্ডিং এর অ্যানালাইসিস করব, কি কি পার্ট নিয়ে কাজ করব সেটা পরে বলছি। তো আউটপুট গুলো পাবো। আউটপুট কি, মানে কোন কোন আউটপুট আমরা পাচ্ছি সেটা অলরেডি যখন আমরা ফ্লো ডায়াগ্রাম পড়েছি সেখানে কিন্তু কিছু কিছু জিনিস সম্পর্কে অবগত হয়েছি। তারপরে অ্যানালাইসিসের যে আউটপুট গুলো আমি পেলাম সেটা কি আমাকে কোড সার্টিফাই করে কিনা, আমি কি কোডের সাথে মিলতে পারছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। অ্যানালাইসিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমাদেরকে ডিজাইনে যেতে হবে। তো ডিজাইনে কি করব, অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেল, দেন যদি সফটওয়্যার হয় আমরা সফটওয়্যারই কাজ করব, আর এক্সাম্পল দেওয়ার দরকার নেই যে আমরা সফটওয়্যারে কাজ করতেছি। সফটওয়্যার আমাকে আউটপুট গুলো দিয়ে দিবে, বিমের কয়টা রিনফোর্সমেন্ট দরকার বা রিনফোর্সমেন্ট এরিয়া কত সেটা পাবো, কলাম, শেয়ার ওয়াল, স্ল্যাব সবকিছুর জন্য এভাবে পাবো। এবং সেটাকে আমি আমার ক্লায়েন্টের হাতে বা যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার যে কাজ করবে তাকে যেন ইজিলি কাজটা সে বুঝতে পারে, সেটাকে ফাইনালাইজ করে সেভাবে ডিটেইলিং করে দিব। স্পেসিংটা ঠিক আছে কিনা, কোড মানতেছে কিনা, সেটাই হচ্ছে ডিজাইন ফেজের কাজ। এখানেও বলতে পারি এই ফেজটা বা এই স্টেপটা হচ্ছে ডিজাইন এবং ডিজাইন আউটপুট স্টেপ। আর ফাইনালি যেটা সেটা ফাইনাল আউটপুট স্টেপ। এটাকে আপনি এভাবে বলতে পারেন যে ডিটেল ড্রয়িং দিচ্ছি তাদেরকে এবং ডিটেল রিপোর্ট দিচ্ছি, তাদেরকে ড্রয়িং দিয়ে দিব, তাদেরকে রিপোর্ট দিয়ে দেবো, জাস্ট এই 5টা স্টেপ। তাহলে আমরা ফার্স্ট স্টেপটা নিয়ে একটু কথা বলি এখন। প্রিলিমিনারিতে কি কি থাকছে আপনারা এখন নোট রাখতে পারেন, শর্ট নোট করে রাখতে পারেন। এটাকে চেকলিস্ট হিসাবেও রাখতে পারেন যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার অথবা অ্যাজ এ ফার্ম আপনি যখন একটা প্রজেক্ট হাতে নিবেন তখন আপনি কি কি চেকলিস্টে টিক দিবেন। কারণ যেহেতু প্রফেশনাল প্র্যাকটিসে আপনি চলে আসবেন, সেখানে ডকুমেন্টেশন আপনাকে দরকার। আপনি একটা কাজ করতে গিয়ে বারবার পিছনে ফেরত যেতে পারবেন না, আবার সামনেও যেতে পারবেন না, আবার আপনি এরকম আর্গুমেন্ট করবেন যে এটা তো এরকম না, এটা এরকম, এটা কিন্তু প্রফেশনাল লাইফে হবে না। সেক্ষেত্রে আপনাকে একটা সাজিয়ে গুছিয়ে একটা চেকলিস্ট করে নিতে হবে। আপনি একটা মিটিং দিবেন, মিটিং এর ভিতরে আপনি ওই মিটিং এর সমস্ত কিছু আপনি নিয়ে আসবেন। দেন আবার যদি হয় যে না কিছু কিছু জায়গায় মিস আছে, তখন আবার সেকেন্ড একটা মিটিং দিবেন। কিন্তু এটাকে যদি ছড়ানো ছিটানো অবস্থায় থাকে সেটা কিন্তু আমাদের প্রফেশনাল প্র্যাকটিস না। ওকে, তো ফার্স্টে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম প্রিপারেশনে যদি স্কোপ অফ ওয়ার্কস নিয়ে আমরা কথা বলি, কি কি জিনিস থাকতে পারে। ধরে নিই আমাদের একটা নতুন বিল্ডিং, তো নতুন বিল্ডিং এর জন্য ফার্স্টই আপনি কি চাবেন। যদি আপনি আর্কিটেক্ট হন, আপনি কিন্তু আর্কিটেক্ট ফার্ম হন, আপনি টোপোগ্রাফিক সার্ভে চাবেন, হাইড্রোলজিক্যাল সার্ভে চাবেন। আর যদি আপনি ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাক্ট করেন, সেক্ষেত্রে আপনি বলবেন আর্কিটেকচারাল ডিজাইন ড্রয়িং আমাকে সাবমিট করেন। তারপরে জিওটেকনিক্যাল সাবসয়েল ইনভেস্টিগেশন বা সয়েল রিপোর্ট আপনি আমাকে সাবমিট করেন। এখন আপনার প্রজেক্টটা হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং আপনি ডিজাইন করতেছেন, মানে এক্সিস্টিং বিল্ডিং এর অ্যাসেসমেন্ট করতেছেন, নট ডিজাইন, সরি। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সিস্টিং ড্রয়িং কি আছে সেটা আপনি চাবেন, বা সাবসয়েল অ্যাসেসমেন্ট কি আছে সেটা আপনি দরকার হবে। তো স্ট্রাকচারাল ডিজাইন এবং ড্রয়িং এর ভেটিং আপনাদেরকে দরকার হতে পারে। স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট রিপোর্ট আপনার লাগবে। এখন এগুলো বাদ আপনি অ্যাজ এ ফার্ম চিন্তা করতেছেন, তাহলে ইলেকট্রিক্যাল ডিজাইন ড্রয়িং আছে কিনা সেটাকে আপনাকে দরকার। প্লাম্বিং ডিজাইন ড্রয়িং আছে কিনা, নাকি তৈরি করতে হবে, নাকি এই সার্ভিসটা আপনি করবেন, নাকি ক্লায়েন্ট করে দিবে, এটা কিন্তু আপনার জানা দরকার। এই কারণে আমি চেকলিস্টে কথাগুলো বলে নিচ্ছি। প্লাম্বিং ডিজাইন, ফায়ার ডিজাইন, এছাড়াও আরো এক্সট্রা অনেক ডিজাইন থাকতে পারে। জাস্ট এটা হচ্ছে স্কোপ অফ ওয়ার্কস এর একটা আপনার চেকলিস্ট, যে কি আছে, অথবা কি ক্লায়েন্ট নিজে তৈরি করে দিচ্ছে আপনাকে, অথবা আপনি অ্যাজ এ ফার্ম বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনি কি সার্ভিস তাকে প্রোভাইড করতেছেন। জাস্ট এই তিনটে জিনিস দরকার। ওকে, দেন হচ্ছে ইনফরমেশন। আপনার ফার্স্টে যে ক্লায়েন্ট আপনার কাছে আসলো তার ইনফরমেশনটা আপনার দরকার। ইনফরমেশনে কি কি থাকবে, অবশ্যই ক্লায়েন্টের নাম, তার অ্যাড্রেস, তার প্রফেশন, তার কন্ট্যাক্ট নাম্বার। আর এখন কিন্তু আমরা কন্ট্যাক্টের থেকে বেশি ইমেইলে কন্ট্যাক্ট করতে পছন্দ করি, সেই ইমেল অ্যাড্রেস থাকতে পারে।
আপনারা এই যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি, এটা কিন্তু আপনারা যদি নিজের একটা চেকলিস্ট তৈরি করে নেন, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব সহজে আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে বা যে কোনো আর্কিটেক্টের সাথে খুব সুন্দর একটা মিটিং দিতে পারবেন, এবং মিটিং এর মাধ্যমে আপনি সমস্ত ইনফরমেশন খুব সুন্দর করে ডকুমেন্টের আকারে রেখে দিতে পারবেন। পরবর্তীতে আপনার মিটিং হলো, আর্কিটেক্ট বললো আমি এটা তো প্রোভাইড করেছি, তখন আপনি দেখা যাবেন না আমি কিন্তু এগুলো নিয়েছি আপনার কাছ থেকে, আপনি এটা আমাকে দেননি। জাস্ট প্রফেশনাল প্র্যাকটিসটা সুন্দর হয়। ওকে, সেকেন্ড হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন। প্রজেক্ট ইনফরমেশনের জন্য আমি যে প্লটে কাজ করতেছি সেই প্লটের এরিয়া কতটুকু, তো প্লট কয়টা আছে, সে প্লটের নাম্বারটা আমার জানতে হবে। তারপর অ্যাড্রেস, কোন থানা, উপজেলা, বা যদি সেটা সিটি কর্পোরেশন আন্ডার থাকে কোথায় সেটা, ডিস্ট্রিক্ট, ডিভিশন। আর আরো একটা স্মার্ট যে ওয়ার্কটা আমরা এখন করতেছি অনলাইনে কারণে, সেটা হচ্ছে গুগল আর্থ লোকেশন। আমি কিন্তু সেটার লোকেশনটা নিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে সাইটে যাওয়া আসা যাওয়ার ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হবে। আর হচ্ছে সাইট ইনফরমেশন। তো সাইট ইনফরমেশনের মধ্যে আশেপাশে কি আছে, এটা যেমন স্ট্রাকচারাল কিছু রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে দরকার হবে, ল্যাটারাল লোড কনসিডারেশনের ক্ষেত্রে, ঠিক তেমনি প্রজেক্টের ক্ষেত্রে অনেক কিছু দরকার আছে। অ্যাডজাসেন্ট স্ট্রাকচারস গুলো কি আছে এটা, তারপর পাশে রোড আছে কিনা, অ্যাডজাসেন্ট রোড আছে কিনা সেটা দেখে নেওয়া, রোড লেভেলটা কোথায়, আমার স্ট্রাকচারাল লেভেলটা কোথায়, প্লিন্থ লেভেলটা কোথায় হবে, তারপরে আর্থ গ্রাউন্ড লেভেলটা কোথায়, তা থেকে রোড লেভেল, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার। এটাই হচ্ছে আপনাদের যেটা বললাম ইনফরমেশনের দুইটা বললাম, আর লাস্ট হচ্ছে বিল্ডিং ইনফরমেশন। সাইট ইনফরমেশন আর হচ্ছে বিল্ডিং ইনফরমেশন। বিল্ডিং ইনফরমেশনের মধ্যে অকুপেন্সি টাইপ, কিসের জন্য বিল্ডিংটা ব্যবহার করবে, তারপরে কততলা বিল্ডিং হবে। এটা কিন্তু ফার্স্টই যদি আপনি আর্কিটেক্টের সাথে কথা বলেন তখন কিন্তু আপনি পেয়ে যাবেন যে কততলা বিল্ডিং হবে, কিন্তু আপনি যদি আর্কিটেক্ট ফার্ম হিসাবে মিটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে হতে পারে। তো আমি ধরে নিলাম যে আমরা সবাই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সেভাবেই আমি কথাগুলো বলছি। তো স্টোরি হাইট, প্রত্যেকটা ফ্লোরে কয়টা ইউনিট, স্ট্রাকচারাল টাইপটা কিরকম, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নাকি অর্ডিনারি ফ্রেম নাকি শেয়ার ওয়াল সিস্টেম, এটা কিন্তু আমরা আগে জানতে হবে। তারপরে স্ট্রাকচারাল সিস্টেম বলে দিলাম অলরেডি। তারপর বিল্ডিং এর ফুটপ্রিন্ট এরিয়া, কতটুকু জায়গা নিয়ে বিল্ডিংটা হচ্ছে সেটা, ফ্লোর এরিয়া, বেসমেন্ট আছে কিনা, পার্কিং ফ্যাসিলিটিস, যে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করতেছি নাকি আমি বাইরে অনেক ওপেন স্পেস আছে সেক্ষেত্রে আমি পার্কিং ফ্যাসিলিটিস থাকবে, সেটা আমাকে কোনো কিছু দেখতে হবে কিনা এটা। দেন হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ফ্যাসিলিটিস, গ্রাউন্ড ফ্লোরটা কি কাজে ব্যবহার করব। আমাদের বাংলাদেশে যে ডিজাইন হয় ফারে দেখবেন যে একটা ফ্লোর কিন্তু গ্রাউন্ড ফ্লোর হিসেবে আমরা ফ্রি পাই। যদি আপনি ওটাকে পার্কিং না করেন তাহলে ওটা কিন্তু আর আপনি ফ্রি পাচ্ছেন না। যদি পার্কিং হিসাবে ইউজ করেন তখন দেখা গেল যে আপনি ফারে ক্যালকুলেট করে পেয়েছেন আপনি 5 তলা বিল্ডিং করতে পারেন, আপনি গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং এ নিয়ে গেলেন তখন আপনার বিল্ডিংটা হলো 6 তলা। কিন্তু যদি আপনি বাই চান্স ওইটা পার্কিং ফ্যাসিলিটিস না রাখেন, আপনার কিন্তু রাজুক আপনাকে তখন ওইখানে কোশ্চেন তৈরি করবে যে এটা আপনি পারবেন না। তো গ্রাউন্ড ফ্লোর ফ্যাসিলিটিসটা আসলে কি, সেটা কি সম্পূর্ণ পার্কিং নাকি, এটা কিন্তু আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের জানতে হবে। তারপর রুফ ফ্যাসিলিটিস, আমি কি শুধুই রুফ হিসেবে রাখবো না পরবর্তীতে এটাকে যদি কমার্শিয়াল পারপাস হয় পরবর্তী রেস্টুরেন্ট হয়ে যাবে, নাকি রুফটা কোন পারপাসে ফ্যাসিলিটিসটা আমার থাকবে, গার্ডেনিং হবে কিনা, এটা কিন্তু ডিপেন্ডেন্ট। তারপরে লিফট রিকোয়ারমেন্ট এবং মেজারমেন্ট, সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে ছোটখাটো যে বিল্ডিং গুলো একটাই লিফট থাকে, কিন্তু বড় যদি কোনো সেরকম বিল্ডিং হয় রেসিডেন্সিয়াল অনেকগুলো ইউনিট সেক্ষেত্রে লিফট একাধিক থাকতে পারে। তো তার ডাইমেনশনটা কি এটা কিন্তু জানা দরকার ফার্স্টই, এবং তার উপরে ভিত্তি করে কিন্তু লোডটা চলে আসবে, লিফটের লোড কিরকম হবে, এই জাজমেন্ট গুলো রেডি হয়ে যায়। তারপর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক রিকোয়ারমেন্ট এবং লোকেশন, সেপটিক ট্যাঙ্কের রিকোয়ারমেন্ট, লোকেশন, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের রিকোয়ারমেন্ট, লোকেশন। আর যদি আপনার বেসমেন্ট থাকে তাহলে র্যাম্প থাকবে অবশ্যই, সেই র্যাম্পের রিকোয়ারমেন্ট, তারপর লোকেশনটা কোথায়, এটা কিন্তু আর্কিটেক্টের সাথে মিটিং দিয়ে দেখে নিতে, অথবা সে ডিটেল ড্রয়িং এ সে কিন্তু এটা সাবমিট করে দিবে। এমন হয়ে গেল যে আপনার এই মিটিং করে এগুলো নেওয়ার দরকার হয়নি, সে যে ড্রয়িংটা দিয়েছে সেই ড্রয়িংটাতে আপনি চেকলিস্ট গুলো মিলিয়ে নিলেন যে উনি কি এগুলো সবগুলো দিয়েছে কিনা, কারণ আমার তো এগুলো দরকার, আমি যখন ডিজাইনে যাব আমার এগুলো দরকার, আমি বারবার তার সাথে মিটিং দিব না, আমি একবারই ফর্মালি ডিল করে নিব তার সাথে। অথবা সে আমাকে মেসেজে পাঠিয়ে দিল, আমাকে মেইল করে পাঠালো ড্রয়িংটা, আমি সবকিছু চেক করে আমি তাকে ডিসকাশনে বলে দিলাম যে আমার এই জিনিসগুলো মিসিং আছে, এইগুলো হলে আমি ফার্দার
কাজে আগাতে পারি, অথবা এই ডেটের মধ্যে আপনি এগুলো সাবমিট না করলে আমার কাজ এরপরে স্টপ থাকবে। দ্যাটস এ গুড প্রফেশনাল প্র্যাকটিস। আমি এই কারণে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করে নিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে বিল্ডিং ইনফরমেশনের মধ্যে টাইপ অফ কোর্স অ্যাগ্রিগেট। আপনি যেটায় প্রজেক্ট করতেছেন সেখানে এটা আসলে এরকম বললে ভালো হয় যে অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়ালস, আপনি সেখানে কোন ধরনের ম্যাটেরিয়াল আছে। কোর্স অ্যাগ্রিগেটটা বলার এই কারণ, রড যেগুলো আছে রিভার কিন্তু আমরা ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতেছি, ওটা একইভাবে থাকতেছে। কিন্তু বিভিন্ন জায়গায় প্রজেক্ট করতে গিয়ে আমরা যেটা দেখেছি, স্টোন ধরে আমরা কাজ করে দিয়েছি, ওখানে স্টোনের অ্যাভেলেবিলিটি নাই, তারা ব্রিক সিপস দিয়ে করবে। আর ম্যাটেরিয়াল স্ট্রেন্থ ধরতে গেলে আমরা যখন প্র্যাকটিস শুরু করব তখন আমি আপনাদেরকে দেখাবো যে প্রাইম সি যখন কনসিডার করি তখন মডুলাস অফ ইলাস্টিসিটির জন্য ব্রিক সিপস এর একটা ভ্যালু আর স্টোন সিপস এর একটা ভ্যালু। এটা আসলে ডিজাইন কনসিডারেশনের দরকার। আমরা এখানে যেগুলোই রেখেছি এটা আমাদের প্র্যাকটিসে গিয়ে যেসব বিষয়গুলো আমরা সম্মুখীন হয়েছি সেগুলোকে চেকলিস্ট আকারে রেখেছি। তো ওরকম আমার কাছে খুব সুন্দরভাবে ডকুমেন্টেড করা নাই, জাস্ট আমার কাছে একটা নোট আছে, সেই নোটগুলো আপনার সাথে শেয়ার করলাম। আপনারা অ্যাসাইনমেন্টে এগুলো ভালো করে প্রোভাইড করবেন আশা করি। তো এটা আমাদের ফার্স্ট স্টেপটা শেষ, সেটা হচ্ছে প্রিলিমিনারি। সেকেন্ড হচ্ছে জেনারেশন। তো আমি আগেই বলেছিলাম আমরা যেহেতু ইটাপসে কাজ করব, আমাদের ইটাপসের জেনারেশন গুলো সেভাবে করে নিতে হবে। ফার্স্টে হচ্ছে ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন। আমি ফার্স্ট মিটিং এ যা পেলাম সেটা আমি জেনারেট করে নিয়ে নিব। আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি আমার কাজ অপারেট করার জন্য, কাজ করার জন্য আমার যেভাবে দরকার হয় সেভাবে করে নিব। তো ফার্স্ট হচ্ছে ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন, সেকেন্ড হচ্ছে জিওমেট্রি, বিল্ডিংটার শেপ কিরকম। ফার্স্টে আসবে গ্রিডের স্পেসিংটা আমি স্টিক করে নিব। আর্কিটেক্ট আমাকে একটা ফ্লোর প্ল্যান দিল, সেটাকে আমার স্কেচ করে, হ্যান্ড স্কেচ হতে পারে অথবা অটোক্যাডে করে নিতে হতে পারে, গ্রিডের লাইনগুলো আমি দিয়ে দেব এবং স্টোরি ডাটাগুলো আমি ঠিক করব। তারপরে কলামের সাইজ, লোকেশন, সেম ভাবে বিম, শেয়ার ওয়াল, স্ল্যাব এর সাইজ, লোকেশন, থিকনেস, তারপরে স্টেয়ার কেসের লোকেশনটা কোথায়, তার থিকনেসটা, ওভারহেড, ওয়াটার ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ডাইমেনশন, লোকেশন গুলো আমরা ঠিক করে নিব। তারপরে হচ্ছে লোডের কথা। লোডের ভিতর কি কি থাকে, ডেড লোড মানে গ্র্যাভিটি লোড আর হচ্ছে আপনার ল্যাটারাল লোড। তো গ্র্যাভিটি লোডের লোড প্ল্যান, এই লোড প্ল্যানটা সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে জানি না, কারণ আমার আগে ছিল না। আমি কাজ করতে গিয়ে আমার একটা ধারণা তৈরি হয়। সেটা হচ্ছে আগে যখন আমরা ফ্লো ডায়াগ্রাম নিয়ে কথা বলেছি তখন বলেছিলাম যে একটা বিল্ডিং বা একটা স্ট্রাকচার কিন্তু সে বুঝে না যে আমি বেডরুম, সে কিন্তু বুঝে লোড তার কত। তো আমরা যদি যেভাবে একটা অটোক্যাড ড্রয়িং এ খুব সুন্দর করে এটা বেডরুম, তারপরে এটা বাথরুম, এটা আপনার স্টোর রুম ড্র করা থাকে, ঠিক আমরা যদি কালার দিয়েও হয়, তাহলে ধরেন আমার বেডরুমে আমি লোড দিয়েছি লাইভ লোড 42 PSF, তা আমি ওইখানে একটা কালার দিয়ে রাখলাম, কালারটা হচ্ছে রেড কালার, যে এখানে 42 PSF লোড দেওয়া হয়েছে। আবার যেখানে আপনার স্টোর রুম ধরি, সেখানে আমরা লোড দিয়েছি 63 PSF। তো ওখানে মনে করেন আমি একটা কালার দিয়ে রাখলাম ব্লু কালার দিয়ে রাখলাম, যে এখানে ব্লু কালার 63 PSF লোড। এভাবে করে যদি আমি ফুল ড্রয়িংটার বিল্ডিং প্ল্যান বা ফ্লোর প্ল্যানটার এরকম ভাগ করে, এটাকে লোড প্ল্যান বলে। তাহলে কি হলো, আমি যখনই ইটাপসে মডেলটা তুলতে যাব আমার কিন্তু বারবার ঝামেলা করতে হচ্ছে না। আমি দেখি পেয়ে যাচ্ছি যে এইটুকু স্ল্যাব এরিয়াতে আমি এই লোডটুকু দিব, এইটুকু স্ল্যাব এরিয়াতে আমি এই লোডটুকু দিব। ঠিক তেমনি বিম, কোন একটা বিমের উপর থেকে 10 ইঞ্চি ওয়াল গিয়েছে, তো সেখানে 10 ইঞ্চি ওয়ালের লোডটা যদি আগে থেকে আমি ড্র করে রাখি, এই কাজটা কিন্তু খুব ওয়েল ডকুমেন্টেড। আমি প্রফেশনাল প্র্যাকটিসের জন্য এই কথাটা বলেছি। আমি এর আগে যেখানে কাজ করেছিলাম সেখানে এই ছোট টাকাই আমরা একটা ট্রেনিং হিসেবে দিতাম, জাস্ট আমাদের কাছে যারা নতুন আসতো তাদেরকে আমরা ট্রেনিং হিসেবে করাতাম। কি কারণে, যাতে সে অর্গানাইজড হয়। ধরেন আপনি একটা কাজ করতেছিলেন, আপনি কাজটার 2-3টে স্টেপ করেছেন, এরপর আপনি ওখান থেকে চলে অন্য একটা কোম্পানিতে আপনার জব হয়েছে, চলে গিয়েছেন। তো আপনি যদি ওয়েল ডকুমেন্টেড জিনিসটা রেখে যান, সেক্ষেত্রে কিন্তু কোম্পানিও আপনার কাছ থেকে অনেক বেশি সুবিধা পেল, আর নতুন যে আসলো সে কিন্তু ওর থেকে কাজ শুরু করতে পারবে, কারণ তার অলরেডি অল ডকুমেন্টস তার কাছে আছে। আপনাকে বারবার প্যারা দিতে হচ্ছে না, আবার ওরকম কোনো কমিটমেন্টও যেতে হচ্ছে না যে আপনি নতুন কোম্পানিতে যান, এখানে এসে একটা সপ্তাহ টাইম দিয়ে যেতে হবে, কারণ ডকুমেন্টেশন রেডি থাকে। এই কারণে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করা, আমার মনে হলো যে আপনারা উপকৃত হবেন। তো এইভাবে লোড প্ল্যান করা হয়। তো এই লোড প্ল্যানটা দরকার। তো আমরা
ঠিক করে নিব যে ডেফিনিশন এবং কোথায় কি লোড হবে সেই লোডগুলো। তারপরে ডাটা জেনারেশন আর একটা বিষয় হচ্ছে কোন কোডে ডিজাইন করতেছি। আপনার প্র্যাকটিস লেভেল খুব ভালো হয়ে গিয়েছে, আপনি বাংলাদেশ রেখে এখন মনে করেন ইন্ডিয়ার একটা প্রজেক্ট করতেছেন, তো ইন্ডিয়ার প্রজেক্টটা করতে গেলে অবশ্যই ইন্ডিয়ান কোড আপনাকে ফলো করতে হবে। সেক্ষেত্রে কোডের ডেফিনেশনটা আপনার দরকার, কোন কোড করতেছেন সেটার স্পেসিফিকেশন গুলো কি আছে, ক্রাইটেরিয়া গুলো কি আছে। তারপর হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেম ডেফিনেশন, আমি এটা অলরেডি আপনাদের বলে মোমেন্ট অ্যাসিস্টিং ফ্রেম নাকি শেয়ার ওয়াল না অন্যান্য কোন আরো অনেক সিস্টেম আছে এরকম এইগুলোর মধ্যে। তারপর লোড কম্বিনেশন কয়টা থাকতেছে সেই লোড কম্বিনেশন গুলো আগে থেকে ফিক্সড করে নেওয়া। অনেকগুলো ইটাপস ডিফল্ট দিয়ে দিবে, কিছু আবার নিজেদের তৈরি করাও লাগতে পারে, সবসময় লাগবে এমন না, কিছু সময় লাগতেও পারে, তো সেটাও দেখে নেওয়া। তারপর হচ্ছে মেশ, এই মেশ কথাটা আসলে ইটাপস এর জন্য প্রযোজ্য, যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করে কাজ করতে হয়। এটা নিয়ে আমরা যখন কাজ করব তখন আমি আপনাদেরকে ডিটেল বলে দিব, এখন আর এটা সম্পর্কে থাক। আর হচ্ছে ডায়াফ্রামটাও পরে বলবো। ইফেক্টিভ স্টিফনেস অর প্রপার্টি মডিফায়ার্স, এই জিনিসটা প্রপার্টি মডিফায়ার দরকার বিম, কলাম, শেয়ার ওয়াল, স্ল্যাবের জন্য। ইফেক্টিভ স্টিফনেস যেটা সেটাও প্রোভাইড করতে হয়, কারণ আমরা ইটাপস যখন ডিজাইন করে ধরে নিল সব সেকশন গুলো ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু টেনশন জোনে কনক্রিট খুবই দুর্বল। আমি শুধু একটু ধারণা দিয়ে যাচ্ছি, ছোট একটু সিম্পল ধারণা, যে কনক্রিট কিন্তু টেনশন জোনে খুবই দুর্বল। তো ওইখানে কিন্তু ধরা হয় ক্র্যাক, যে এটা কনক্রিট ক্র্যাক করে গেল, তো মোমেন্ট অফ ইনার্শিয়ার কিছুটা পরিমাণ পার্সেন্টেজ আমরা কমায় নেওয়া হয়, সেটা হচ্ছে ইফেক্টিভ স্টিফনেস। আবার অনেক সময় দেখা যায় যে কোনো বিমের উপরে ডিটারমিনেট টরশন, ইনডিটারমিনেট টরশনের কারণে বিমটা ফেল করতেছে, কিন্তু ওর উপর অতটুকু টরশন আসবে না, ওটা টরশন ট্রান্সফার হয়ে অন্যভাবে চলে যাচ্ছে, কলামে বেন্ডিং হিসেবে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিভাবে রিলিজ করে দিচ্ছি, ও ক্ষেত্রে কিন্তু প্রপার্টি মডিফায়ার ব্যবহার করা হয়। সেটা হচ্ছে আপনার অনেক সময় টরশনের মান আমরা 0.01 করে দিই বা কিছু পার্সেন্টেজ কমিয়ে দিই। এটা নিয়ে আমি পরে কথা বলবো, এটা এখন আপনারা কোনো কোশ্চেন করেন না, আসে পরবর্তীতে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে সাপোর্ট কন্ডিশন, আর যখন সফটওয়্যারে আমরা ডিজাইন করব তখন ফুল মডেলটা আমরা চেক করব, তারপরে আমরা অ্যানালাইসিসে চলে যাব। এরপর হচ্ছে আমাদের অ্যানালাইসিস পেজ। তো অ্যানালাইসিস পেজে আমরা কিছু জিনিস চেক করে নিব, সেটা হচ্ছে অ্যানিমেশন দেখব সবের মাধ্যমে, যে প্রত্যেকটা লোডের জন্য তার অ্যানিমেশন গুলো ঠিক আছে কিনা। দেখা গেল আর্থকুয়েক এক্স দিলাম আমি, সেখানে বিল্ডিংটা দুলতেছে ওয়াইড দিকে, এরকম হয়, তখন আমাদের সেটাকে আবার ঠিক করে দিতে হবে, এমন না যে মডেল ভুল হয়, কিন্তু এটা দেখলে আমরা ক্লিয়ার হতে পারবো। তারপরে টোটাল লোড অফ বিল্ডিং, ফুল বিল্ডিং এর কতটুকু লোড আসলো সেটা আমরা সফটওয়্যার থেকে নিয়ে দেখব। তারপরে আমাদের কিছু প্র্যাকটিক্যাল জাজমেন্ট আছে, যে আমরা প্র্যাকটিস করতে করতে জাজমেন্ট গুলো তৈরি হচ্ছে, তার সাথে ম্যাচ করে দেখবো যে এটা ঠিক আছে কিনা। সেটা হতে পারে প্রত্যেকটা ফ্লোরে পার স্কোয়ার ফিটের লোডটা ঠিক আছে কিনা। দেন এটার সাথে ম্যাচ করে 100% মিলবে না, কিন্তু যদি আমার এরকম হয় যে আমি 10% ভ্যারিটি থাকতেছে, তাহলে বোঝা যাবে যে না, আমার যেটা জেনারেল বা থাম রুল অনুসারে আমি যে জাজমেন্টটা নিয়েছি সেভাবে আমি মডেলটা করেছি। এটা আর একটা জিনিস হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসাইনমেন্ট, আমরা অবজেক্ট ভিউর মাধ্যমে দেখবো। এক্সট্রুড ভিউ, এটা সফটওয়্যারের অবজেক্ট ভিউ হচ্ছে এরকম, আপনি কোন অবজেক্ট দিলেন, কলামের জায়গায় বিম দিয়েছেন নাকি বিমের জায়গায় ঠিক রেখেছেন, আবার এরকম কিছু জিনিস আছে, এগুলো প্র্যাকটিস যখন করবো তখন আপনাদের ক্লিয়ার হবে। আর এক্সট্রুড ভিউর কথা হলো, আপনি একটা স্ল্যাব ড্র করেছেন, স্ল্যাবের থিকনেস দিয়েছেন 5 ইঞ্চ, কিন্তু ভুলে আপনি ইউনিট ঠিক করেন নাই, ইটাপসের ইউনিটে ভুল ছিল, তখন হয়ে গেল কি স্ল্যাবটা হয়ে গেল 5 ফিট। এখন এইটা কিন্তু সফটওয়্যার আপনাকে বলে দিবে না অমুক জায়গার যে স্ল্যাবটা 5 ফিট হয়ে গিয়েছে। যখন আপনি এক্সট্রুড দিবেন তখন দেখতে পাবেন যে একটা ফ্লোরে অনেকখানি পুরো একটা স্ল্যাব দেখা যাচ্ছে। এগুলো যখন এই এক্সট্রুড ভিউ দিয়ে দেখা যায় সফটওয়্যার মাধ্যমে, তখন এই ভুলগুলো সংশোধন করার সুযোগ হয়। আমি আপনাদেরকে একটা ছোট গল্প বলে রাখি মাঝখানে। আমি যখন কাজ করেছি একটা কোম্পানিতে, সেখানে প্রফেশনাল একটা এক্সপিরিয়েন্স, একটা বিল্ডিং ডিজাইন হয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু লোড যেটা আসতেছে সেটা স্বাভাবিক এর আগে যে আমাদের এক্সপিরিয়েন্স ছিল তার সাথে মিলতেছে না, অনেক বেশি লোড আসতেছে। তো স্ট্রাকচারটা খুব ভালোভাবে, মডেলিংটা খুব ভালোভাবে এটা চেক করা হলো, কয়েকবারই চেক করা হয়েছে, কিন্তু তেমন কোনো প্রবলেম পায় নাই। তো স্যার দেখলো ফার্স্টে, স্যারের থেকে সিনিয়র বড় ভাই ছিল, সে দেখলো, সেও পাইলো না। তারপরে আমার সিনিয়র, কিন্তু ওই সময় ভাইয়া ছিল জুনিয়র, আমি তা অনেক জুনিয়র তখন অফিসে, ভাইয়ার হাতে আসলো। ভাইয়া তখন আপনার অবজেক্ট ভিউ দিয়ে
ম্যাটেরিয়াল অ্যাসাইনমেন্ট অবজেক্ট ভিউ দিয়ে যখন বিল্ডিংটা চেক করলো তখন দেখা গেল একটা স্ল্যাব, ওইটা ম্যাটেরিয়াল আপনার কনক্রিট দেওয়া নাই, ওইটা দেওয়া ছিল স্টিল। তো স্টিল দেওয়ার কারণে এই লোডটা এরকম হঠাৎ করে বেড়ে গিয়েছে। এইটা কিন্তু আপনার যদি পুনরায় নতুন করে মডেল করেন সেক্ষেত্রে কিন্তু এই ভুলটা আপনি ধরতে পারবেন, আদারওয়াইজ এভাবে একটা সফটওয়্যারের কাছে ওভাবে ধরা সম্ভব হয় না। কিন্তু আমরা যখন অবজেক্ট ভিউ দিয়ে সফটওয়্যারের মাধ্যমে দেখবো তখন কিন্তু এই ভুলগুলো আমরা খুব দ্রুতই পেয়ে যাব। এই কারণে এগুলোকে চেকলিস্ট আকারে নেওয়া, যে আমরা অনেক কাজ যখন করবো মাথার উপর ফুল স্ট্রেস থাকবে, আমাদের কনসেন্ট্রেশন থাকবে বিল্ডিং ডিজাইন নিয়ে, এগুলো কিন্তু তখন আমরা ভুলে যাই। তাহলে যদি আমার একটা চেকলিস্ট হিসেবে আমার সামনে থাকে সেক্ষেত্রে আমি এগুলো ধরে ধরে কিন্তু চেক করে করে টিক দিয়ে দিয়ে আমি আমার সিনিয়রকে সাবমিট করে দিতে পারবো যে স্যার আমার এগুলো চেক হয়ে গিয়েছে, আপনি পরবর্তী স্টেপস গুলো দেখতে পারেন। এই কারণে আপনাদের সাথে এগুলো শেয়ার করা। তো এগুলো যখন কমপ্লিট হয়ে যায় তখন আমরা অ্যানালাইসিসটা পারফর্ম করতে পারি। অ্যানালাইসিস পারফর্ম করার পরে তারপরেও কিছু আমাদের কাজ থাকে, সেগুলো হচ্ছে চেক করা। যেমন যদি ইরেগুলারিটিস কথাগুলো বলি, যেগুলো আপনাদেরকে পরবর্তীতে আরো ডিটেইলে বলবো, আমি শুধু এখন চেকলিস্টটা বলে যাচ্ছি। প্ল্যান ইরেগুলারিটি আর হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটি, এটা মিলে প্ল্যানে 5টা, ভার্টিক্যাল হচ্ছে আরো 5টা, মোট 10টা ইরেগুলারিটিস চেক আছে বিল্ডিং এর। তো এই চেকগুলো আমাদের করে নিতে হবে। এর মধ্যে কিছু চেক আছে যেগুলো অ্যানালাইসিস করার আগেই করা লাগবে, আর কিছু চেক আছে যেগুলো অ্যানালাইসিস করার পরে, ডিজাইনের আগে। এগুলো আমাদেরকে চেক করে নিতে হয়। তো এগুলো চেক লিস্টটাকে রাখতে হবে। এখানে 10টা চেক আছে, 10টা চেক আমাদেরকে দেখতে হবে। তো এটা চেক হয়ে গেল। তারপরে কিছু সার্ভিসেবিলিটি চেকও আছে। সার্ভিসেবিলিটি চেক হচ্ছে গ্লোবাল কিছু চেক আছে, গ্লোবাল 2টা চেক, লোকাল 1টা চেক। আর এছাড়া আদার ক্রাইটেরিয়ায় আরো 7টা চেক আছে। সেই 7টা চেকের ভিতরে 5টা হচ্ছে গ্লোবাল চেক আর 2টা হচ্ছে লোকাল চেক। এগুলো দেখে নিতে হবে। আমি নামগুলো কি বলবো নাকি আপনারা যখন এটা দেখবেন তখন নামগুলো শুনবেন একবারে? তো যখন আমরা ইরেগুলারিটি চেক দিব 10টা চেক, ফার্স্টের 5টা হচ্ছে প্ল্যান, টরশনাল ইরেগুলারিটি, তারপর হচ্ছে রিএন্টার্ন কর্নার, ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি, আউট অফ প্লেন অফসেটস, নন প্যারালাল সিস্টেম। এই 5টা হচ্ছে প্ল্যানের। আর ভার্টিক্যালে হচ্ছে স্টিফনেস ইরেগুলারিটি বা সফট স্টোরি চেক, মাস ইরেগুলারিটি, ভার্টিক্যাল জিওমেট্রিক ইরেগুলারিটি, ভার্টিক্যাল ইন প্লেস ডিসকন্টিনিউটি ইন ভার্টিক্যাল এলিমেন্টস, আর লাস্টে হচ্ছে ডিসকন্টিনিউটি ইন ক্যাপাসিটি মানে উইক স্টোরি। আপনারা এটা সম্পর্কে একদম ক্লিয়ার পেয়ে যাবেন বিএনবিসি তে, আর পরে আমরা বলবো এই জন্য আর এ নিয়ে কথা বলি না। আর সার্ভিসেবিলিটির ভিতরে হচ্ছে যেটা গ্লোবাল, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ফুল বিল্ডিং এর জন্য, উইন্ড আর্থকুয়েক আমরা দেখব, উইন্ড এবং আর্থকুয়েকের জন্য। আর হচ্ছে স্টোরি ড্রিফট, এটা ডেড লোড লাইভ লোডের জন্য, উইন্ড আর্থকুয়েকের জন্য দেখতে হয়। আর লোকাল চেক হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিট দেখবো ইন্ডিভিজুয়াল মেম্বারের জন্য, স্ল্যাব, বিম, এটার জন্য দেখতে হয়। যেহেতু ভার্টিক্যাল ডিফ্লেকশন তাহলে অবশ্যই হরিজন্টাল মেম্বার। তারপরে যে আদার যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট, অ্যাক্সিডেন্টাল টরশনাল মোমেন্ট, পি ডেল্টা এফেক্ট, বিল্ডিং সেপারেশন, আপলিফট ইফেক্ট, ডায়াফ্রাম ডিফ্লেকশন, স্পেশাল ডিফরমেশন ফর HDC-D, এরকম আছে। এগুলো আপনাদের সাথে অলরেডি হয়তোবা বিএনবিসি শেয়ার করা হয়েছে। আমি যতটুকু দেখেছি একাডেমি আপনাদের সাথে বিএনবিসি শেয়ার করেছে। আপনার ওখানে যদি আগে থেকে কিছু কিউরিওসিটি থেকে থাকে সেক্ষেত্রে ইরেগুলারিটিস লিখে সার্চ করেন পেয়ে যাবেন, আর সার্ভিসেবিলিটি লিখে সার্চ করেন পেয়ে যাবেন, ওখানে দেখতে পাবেন সব। আপাতত এতটুকুই থাক, এরপরে বাকিটুকু আমরা পরে আলোচনা করে নিব। বিএনবিসি কি পিডিএফ কপি দিছে একাডেমি থেকে? না, একাডেমি থেকে আমার যতটুকু মনে পড়ে যে ফাইল, ডক ফাইল। আর যদি না দেওয়া হয় আজকে এটা দিয়ে দিবে, আপনার এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আজকে দিয়ে দিবে যদি না দেওয়া হয়। ঠিক আছে, ওকে, আমাদের অ্যানালাইসিস হয়ে গেল। এরপর আমরা চলে আসবো ডিজাইনে। তো ডিজাইনে আমার কি কি জিনিস থাকবে? ফার্স্টই হচ্ছে ফ্রেম ডিজাইন, ফ্রেমের ভিতরে বিম এবং কলাম।
এরপরে হচ্ছে শেল এলিমেন্ট, মানে আমি যদি ইটাপস এর মতো কথা বলি, লাইন এলিমেন্ট হচ্ছে ইটাপস এর বিম কলাম, আর শেল এলিমেন্ট হচ্ছে স্ল্যাব, শেয়ার ওয়াল, এগুলো। তো ডিজাইনে আমরা কি দেখবো, ওরিয়েন্টেশন গুলো ঠিক আছে কিনা, সাইজ দেখবো আমরা। তারপরে ডিজাইন করেছি, কোনো কিছু নতুন করে ইন্ট্রোডিউস করা লাগতেছে কিনা, তাহলে ইন্ট্রোডিউস করবো, আর যদি না হয় দরকার নেই। এগুলো ঠিক সেমনি শেলের ক্ষেত্র। তো এটা হয়ে গেল, ডিজাইন করব। তারপরে আপনার সাবস্ট্রাকচারের যে ডিজাইন গুলো আছে, এগুলো সুপার স্ট্রাকচারের কথা বলেছি। সাবস্ট্রাকচারের ভিতরে ফুটিং যদি থাকে, সে ফুটিং এর জন্য ফুটিং এরিয়া ক্যালকুলেট করা, ফুটিং এর থিকনেস নেওয়া, সেক্ষেত্রে পাঞ্চিং শেয়ার চেক করা, বিম ফ্লেক্সারাল শেয়ার চেক করা, বেন্ডিং মুভমেন্ট, এই তিনটা থেকে যেটা মিনিমাম গভর্ন করবে। মানে আমি যদি এভাবে বলি যে পাঞ্চিং এ পেয়েছি থিকনেস 10 ইঞ্চি, বিম ফ্লেক্সারে পেয়েছি 8 ইঞ্চি, আর বেন্ডিং মোমেন্টে পেয়েছি 6 ইঞ্চি, তাহলে আমি কোনটা নিব? কারণ আমার বিল্ডিং এ যেহেতু তিনটা জিনিসই অকার হবে, তিনটা জিনিসই গভর্ন করবে, সেক্ষেত্রে আমার কিন্তু পাঞ্চিং শেয়ারের যে কারণে যে থিকনেসটা আছে সেটাই নিতে হবে। এভাবে আমার থিকনেসটা ঠিক করতে হবে। তারপরে রিনফোর্সমেন্ট আমি ক্যালকুলেট করব, মিনিমাম ফ্লেক্সারালে কি গভর্ন করে। তারপর রিনফোর্সমেন্ট ডিটেইলিং করব। যদি পাইল ক্যাপ হয়, সেক্ষেত্রে ফার্স্টই আমার দরকার হবে পাইলের ডেপথ কতটুকু, তাহলে নাম্বার অফ পাইল, কতগুলো পাইল দিচ্ছি সেটাকে আমার বের করে নিতে হবে। তারপর হচ্ছে পাইলের অ্যারেঞ্জমেন্ট, পাইল ক্যাপ সাইজ, কয়টা পাইল দিচ্ছি, তাহলে পাইলটা তো কোন অ্যারেঞ্জমেন্টে দিব সেটা ঠিক করতে হবে, তার অনুসারে পাইল ক্যাপের সাইজ। তারপরে হচ্ছে আপনার থিকনেস, পাইল ক্যাপের থিকনেস চেক করতে গেলেও আপনার পাঞ্চিং, বিম ফ্লেক্সার শেয়ার এবং বেন্ডিং মুভমেন্ট এটা দরকার। তারপরে রিনফোর্সমেন্ট ক্যালকুলেট, ডিটেইলিং। ম্যাটের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে ম্যাটের ডাইমেনশন, এরিয়া ঠিক করে নিতে হবে। যদি বেসমেন্ট থাকে, সেক্ষেত্রে এক্সটেনশনটা যেন সাইডে রিটেনিং ওয়াল পর্যন্ত চলে যায়, সেটাকে আমাকে আগে থেকে দেখে নিতে হবে। তারপরে থিকনেস ক্যালকুলেট করব, ওই একই জিনিস, পাঞ্চিং, বিম শেয়ার, এটাই মেইনলি গভর্ন করে। এই দুইটার মধ্যে থেকে দেখা যায় যে পাঞ্চিংটাই বেশি গভর্ন করে, ওইটা দিয়েই আপনার শেয়ার এইটা চলে আসে, থিকনেসটা চলে আসে। তারপরে ক্যালকুলেশন করব রিনফোর্সমেন্ট স্ট্রিপ ওয়াইজ। দেখবেন যাদের অভিজ্ঞতা আছে, ম্যাটের স্ট্রিপ ওয়াইজ দেওয়া হয়, কলাম স্ট্রিপের রিনফোর্সমেন্ট একরকম, মিডল স্ট্রিপের রিনফোর্সমেন্ট অন্যরকম, এটা হয়। তারপরে হচ্ছে এগুলো নিয়ে কথা থাকে, এগুলো নিয়ে কথা না বলি, জাস্ট রিনফোর্সমেন্ট ডিটেইল করা, এগুলো কাজ। আর ফাইনালি হচ্ছে ফাইনাল আউটপুট। এখানে একটা ডিটেইল ড্রয়িং থাকবে, একটা রিপোর্ট থাকবে। বিএনডিসি তে কিন্তু একদম স্ট্রিক্টলি বলা আছে যে আপনি যে ডিজাইন করবেন সে ডিজাইনের রিপোর্ট সাবমিট করতে হবে। আমরা কিন্তু সয়েল রিপোর্ট সম্পর্কে অবগত আছি যে সয়েল টেস্ট করলে দেন একটা রিপোর্ট দিতে হয়, কিন্তু বিল্ডিং ডিজাইন করলাম আমরা মনে করি যে একটা ড্রয়িং দিয়ে দিয়েছি, কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আসলে কিন্তু তা না, আপনার বিল্ডিং এরও কিন্তু ডিজাইন রিপোর্ট দিতে হয়। এটা বিএনডিসি তে ক্লিয়ারলি বলা আছে। এখন আমাদের দেশে প্র্যাকটিসটা ওইরকম অত সুন্দরভাবে হয় নাই, বা বড় বড় বিল্ডিং ক্ষেত্রে হয়েছে, যে কারণে আমরা অতটা হয়তো বা আমি নিজেও আমার ধারণা ছিল না প্রথম দিকে। এখন ধারণা তৈরি হয়েছে, আবার সব প্রজেক্ট আমরা দিচ্ছি না, যেসব প্রজেক্ট চাচ্ছে ওরকম ভাবে তাদেরকে আমরা দিচ্ছি, এরকম বিষয়টা। তো ডিটেল ড্রয়িং এ কি কি থাকে যদি আমরা আপনাদেরকে একটু সামারি করি, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, একটা ছোট অ্যাসাইনমেন্ট আমি রাখবো আপনাদের, যে ডিটেল ড্রয়িং এ কি কি জিনিস থাকে। তো ডিটেল ড্রয়িং এ কি থাকতেছে, ফার্স্টে হচ্ছে জেনারেল নোট থাকে, যে জেনারেল নোটসে আপনি কথা বলবেন, আপনি কি নিয়ে ডিজাইন করেছেন সে কনসিডারেশন গুলো থাকবে। তার ভিতরে ফার্স্টে জেনারেলের ভিতরে কি কোড কনসিডার করলেন, তারপরে এটা কোন জোনে আছে, এগুলো নিয়ে কথা বলা হয়। তারপর হচ্ছে ফাউন্ডেশন নিয়ে, ফাউন্ডেশনটা কোন টাইপ, কি ফাউন্ডেশন ব্যবহার করবেন এটা। এরপরে হচ্ছে কনক্রিটের স্ট্রেংথ কত, সিলিন্ডারের স্ট্রেংথ কত হবে, এগুলো নিয়ে কথা বলে, জেনারেল নোটে থাকে। সিমেন্ট, তারপরে এগ্রিগেট, ওয়াটার, ব্রিক ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্কস এর কিছু জিনিস দিয়ে দেওয়া হয়। এগুলো স্ট্রাকচারাল ড্রয়িং এর কথা আমি বলতেছি, আমি কিন্তু আর্কিটেকচারাল ড্রয়িং কথা না, স্ট্রাকচারাল ড্রয়িং এ কি জিনিস থাকে জেনারেল নোটসে। তারপরে স্টিল রিনফোর্সমেন্ট সম্পর্কে কথা, টেস্ট অফ রিবার,
ল্যাপ লেন্থ, হুকস অফ রিবার, স্পেসার বার্স, চেয়ার্স, ল্যাপ লোকেশন, ডেভেলপমেন্ট লেন্থ, অ্যাডমিকচার, ওয়াটার স্টপার, কনক্রিট ক্লিয়ার কভার, আর হচ্ছে স্ল্যাব এন্ড আর রিনফোর্সিং ডিটেলস। তারপর হচ্ছে রিনফোর্সমেন্ট ডিটেলস ফর স্ল্যাব ওপেনিংস, এন্ড হুক অফ স্টিরাপস, স্কোপ অফ এমবেটমেন্ট, রিকমেন্ডেড এন্ড হুকস, কলাম স্প্লাইস লোকেশন, বেন্ড পয়েন্ট অফ। এগুলো আসলে আমি এখানে কিছু জিনিস আপনাদেরকে দিয়েছি, এর থেকে অনেক বেশি থাকে। আমি আপনাদের সাথে একটা ড্রয়িং এর কিছু জিনিস আপনাদেরকে দেখাই। যেহেতু থিওরি ক্লাস, আজকের ক্লাসটাও থিওরি, আমরা আরো কিছুক্ষণ কথা বলতে পারি থিওরি নিয়ে, সমস্যা হবে না। আজকে ফুল থিওরি ক্লাস থাকবে। একটু অপেক্ষা করেন, আমি আমার একটা এক্সিস্টিং একটা প্রজেক্ট থেকে আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি যে জেনারেল নোটে আসলে কি কি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা নাটোরের একটা প্রজেক্ট ছিল, খুব ছোট একটা বিল্ডিং। তো সেটা নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, okay. আচ্ছা, এই স্ট্রাকচারাল পার্টটা শুরু। এখানে দেখেন জেনারেল নোট। ফার্স্টে জেনারেল, এখানে কিছু কথা বলা আছে, যেমন কোন কোড অনুসারে বিল্ডিংটা ডিজাইন করেছি, মেথডটা কি ছিল, ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি 2006, আর এসিএ এর সাথে যেটা কম্প্যাটিবল ছিল সেটাও দিয়ে দিয়েছি। ইউবিসি 94 দেওয়া ল্যাটারাল লোড গুলো কনসিডার করা হয়েছিল, সেটা আছে দেওয়া। বেসিক উইন্ড স্পিডটা দেওয়া আছে, সেসমিক জোনটা বলা আছে, আদার লোডস অ্যাজ পার বিএনবিসি, মানে অন্য যে লোড গুলো সেগুলো কি অনুসারে কনসিডার করেছি বিএনবিসি অনুসারে, এটা লেখা আছে। দেন ফাউন্ডেশন, আমি এখান থেকে আপনাদেরকে ওই শর্ট লিস্টে বলেছি ফাউন্ডেশনটা কোন টাইপ ফাউন্ডেশন, ফাউন্ডেশনটা শ্যালো ফাউন্ডেশন। আর কনসিডারিং বিয়ারিং ক্যাপাসিটি অ্যাজ পার সাবসয়েল ইনভেস্টিগেশন, সয়েল রিপোর্ট অনুসারে এটা নিয়েছিলাম। কনক্রিটের ক্ষেত্রে ঠিক তেমনি, এটা রেপ্রাইম সি কত, 3000 পিএসআই, সিলিন্ডারের স্ট্রেংথ 28 দিনে। মানে আপনি যদি ল্যাব টেস্ট করে নেন সেক্ষেত্রে এখান থেকে কিছু জেনারেল ডাটা পাবেন। আর জেনারেল নলেজটা, জেনারেল যে কি বলে জেনারেল নোটস, সরি জেনারেল নোটস যেটা বলে, জেনারেল নোটসটা কিন্তু আর একটা কারণে ব্যবহার করা হয়। আপনার ড্রয়িং এর ভিতরে সবকিছু ডিটেল দেওয়া থাকে, কিন্তু কোনো একটা জায়গায় যে আপনি দেখলেন এখানে আমার বেন্ড করতে হবে, কিন্তু কতটুকু বেন্ড করব, হুকটা কতটুকু হবে, এক্সটেনশন কতটুকু হবে, এটা না ওই ড্রয়িং আলাদা করে বলা নাই, তখন আপনি ওইটা দেখবেন জেনারেল নোটে পাবেন। এই কারণে জেনারেল নোটটা রাখা হয়। তো এখানে এই ছোট ছোট আমি আপনাদের একটু অল্প সময় দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে আমি মেট্রো রেলে কাজ করেছিলাম, তো মেট্রো রেলের ওখানে ওরাদের যে জেনারেল নোটসটা ছিল এটা আমার এটার থেকেও আরো আপডেট, আরো সুন্দর। তো আমার এখানে অনেক বেশি মানে ইলাবোরেটলি বলা আছে, অনেক বেশি বলা আছে, কিন্তু তারা একদম শর্ট পরিসরে ওই ড্রয়িংটা যতটুকু দরকার অতটুকু দিয়ে রাখছে। কারণ ইন্টারন্যাশনাল প্রজেক্ট তো, ওদের কাজ আরো সুন্দর, আমাদের থেকে অনেক সুন্দর। তা আমি আপনাদেরকে জাস্ট একই সাথে ক্লাস করতেছি, কথা বলতেছি বিধায় আমি আমার নিজেরটাই আপনাদের কাছে শেয়ার করলাম। স্টিল রিইনফোর্সমেন্ট, টেস্ট অফ রিবার, দেখেন ল্যাপ লেন্থে এখানে বলা আছে যে যদি ল্যাপিং করি তাহলে টপ বারে কত ইঞ্চি ল্যাপিং হবে, বটম বারে কত ইঞ্চি ল্যাপিং হবে, এগুলো। তারপরে ল্যাপ লোকেশন, কোথায় ল্যাপিং দিতে পারবো কোথায় দিতে পারবো না, এগুলো বলা থাকে। তারপর ডেভেলপমেন্ট লেন্থ কি হবে, অ্যাডমিকচারটা যদি ব্যবহার করেন কি অ্যাডমিকচার ব্যবহার করবেন, ওয়াটার স্টপার ক্ষেত্রে কি জিনিস থাকবে, এগুলো বলা আছে। তারপর কনক্রিট ক্লিয়ার কভার, ফাউন্ডেশনের ক্ষেত্রে ক্লিয়ার কভার কতটুকু, সাইডে কতটুকু, বটমে কতটুকু, এগুলো বিমের ক্ষেত্রে, স্ল্যাব স্টেয়ার
এগুলো জেনারেল নোটে থাকে। তারপরে খুব দ্রুত নিয়ে যাচ্ছি কারণ এগুলো নিয়ে শিখা মনে হয় না বলা দরকার, আপনারা অবগত আছেন অলরেডি, তারপর আমি একটু শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। এই এগুলো মূলত জেনারেল নোটে থাকে। এই জেনারেল নোটস কমপ্লিট হয়ে গেলে এরপরে হচ্ছে আমরা জেনারেল নোটস কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা যেটা করব, নিচ থেকে যেহেতু কাজ শুরু হবে, ফার্স্টে আর্থ এক্সকাভেশন করবে, দেন তার আগে ফার্স্টে হচ্ছে আপনার গ্রিড লেআউট দিবে, গ্রিড লেআউটের পরে আর্থ এক্সকাভেশন, ফুটিং লেআউট করবে। তার কারণে কিন্তু আমরা ওই নিচ থেকে শুরু করি, কিন্তু যখন আমরা ডিজাইন করি তখন কিন্তু দেখবেন যে টপ থেকে শুরু করতে হচ্ছে, আমাদের কনসিডারেশন গুলো টপ থেকেই আসে। হ্যান্ড ক্যালকুলেশনে কিন্তু এভাবেই আমরা দেখেছি। তো ফার্স্টে গ্রিড লেআউট, এটা নোট করে রাখেন, এই সিরিয়ালটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। ফার্স্টে গেল হচ্ছে আমাদের জেনারেল নোটস, সেকেন্ড হচ্ছে গ্রিড লেআউট, ফাউন্ডেশন, তারপর থার্ড ফাউন্ডেশন লেআউট, তো ফাউন্ডেশন ডিটেলস, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস, কলাম লেআউট, কলাম ডিটেলস, তারপর গ্রেড বিম লেআউট, গ্রেড বিম ডিটেলস, ফ্লোর বিম লেআউট, ফ্লোর বিম ডিটেলস, তারপরে স্ল্যাব লেআউট, স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেলস, স্টেয়ার ডিটেলস, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, তারপর ফাইনালি সেপটিক ট্যাঙ্ক। এটাই আসলে ভাবে এর মধ্যে আপনি ক্যাটাগরাইজ করে বিমের ডিটেইলিং হতে পারে, সেভাবে করে নেবেন। এগুলো তো দেখতে পাচ্ছি না জাহিদ ভাই। আচ্ছা না, এগুলো আমি আপনাদেরকে মুখে বলতেছি, এগুলো কোথাও লেখা নেই আমার কাছে দেখানোর মতো। আমি আবার বলি, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। ডিটেইল ড্রয়িং এ কি থাকে আমি আবার বলবো? জি জি। আচ্ছা, তাহলে ডিটেইল ড্রয়িং এ কি থাকছে আপনারা নোট করতে পারেন। 16টা আইটেম। ফার্স্টে হচ্ছে জেনারেল নোট। স্ট্রাকচারাল ড্রয়িং এ কি কি থাকছে? ফার্স্টে হচ্ছে জেনারেল নোটস, সেকেন্ড গ্রিড লেআউট, থার্ড ফাউন্ডেশন লেআউট, ফোর্থ ফাউন্ডেশন ডিটেলস, তারপর 5 হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস, কলাম লেআউট, কলাম ডিটেলস, গ্রেড বিম লেআউট, গ্রেড বিম ডিটেলস, ফ্লোর বিম লেআউট, ফ্লোর বিম ডিটেলস, স্ল্যাব লেআউট, স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেলস, স্টেয়ার ডিটেলস, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, এটা সম্পর্কে আমার ডিটেলস থাকবে, আর হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। এই যে 16টা আইটেমে স্ট্রাকচারাল ড্রয়িং হয় একটা বিল্ডিং এর ক্ষেত্রে। অন্য পারপাস হলে তখন তো আলাদা। আচ্ছা, অ্যাসাইনমেন্ট এই একটা, আর একটা অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে, জি হ্যালো জাহিদ ভাই, হ্যাঁ আচ্ছা, গ্রিড লাইনের বা ফুটিং এর পরে নিয়ে গেলেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, তবে সেফটি ট্যাঙ্কটা কেন শেষে নিয়ে গেলেন? আচ্ছা, সেপটিক ট্যাঙ্কটা কেন শেষে নিয়ে গেলাম? সেপটিক ট্যাঙ্কের একটা কারণ আছে। আপনি দেখবেন সেপটিক ট্যাঙ্ক কিন্তু কখনো স্ট্রাকচারাল মানে ওই আরসিসি ওভাবে কিন্তু করা হয় না। কোথাও সেপটিক ট্যাঙ্কে আমি খুব কম দেখেছি, আমি দেখেছি কিনা তাও ঠিক মনে নাই, যে সবসময় 10 ইঞ্চি ব্রিক ওয়াল দিয়ে করা হয়। জি ভাইয়া, ম্যাক্সিমাম টাইমে মানে সেফটি ট্যাঙ্কটা ব্রিক দিয়ে করা হয়, আরসিসি খুব কমই করা হয়, কারণ ইন্ডাস্ট্রিয়াল যেগুলা সেগুলাতে সেফটি ট্যাঙ্ক গুলা শুধুমাত্র আরসিসি হয়। হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল যেগুলা আছে সেগুলাতে সবগুলোই ব্রিক দিয়ে হয়। তো এই কারণে কি আপনি শেষের দিকে নিয়ে গেছেন নাকি কোনো কারণ? এই কারণেই জাস্ট গ্রুপটা আলাদা করে রাখার জন্য। যে আর একটা জিনিস আপনি দেখবেন, ঢাকায় কিন্তু এখন রেসিডেন্সিয়াল কোনো বিল্ডিং এ সেপটিক ট্যাঙ্ক কিন্তু করে না। আমি জানি। তো এই কারণে এটা অপশনাল। এটা অনেক সময় অনেক ক্লায়েন্ট দরকার হবে, অনেক সময় দরকার হবে না, কিন্তু উপরের যেগুলো আছে এগুলো ম্যান্ডেটরি, এগুলো থাকবেই। এই কারণে আসলে ওটা লাস্টে রাখা। ওকে, তো আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টের ভিতরে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে ডিটেইল ড্রয়িং এ কি আইটেম থাকে, এটা আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে। আর ফাইনালি যেটা থাকছে, এটা আমার কাছে কোনো এক্সাম্পল দেওয়ার মতো কোনো ডকুমেন্টস নাই, না হয় আমি আপনাদেরকে দিতাম। সেটা হচ্ছে ডিটেইল যে রিপোর্ট, যেটা বিএনবিসি প্রোভাইড। ভাইয়া আমার একটা কথা ছিল। জি ভাইয়া। ভাইয়া আপনি তো বললেন গ্রিডের জন্য আলাদা লেআউট, তো আমরা যখন কলাম লেআউট, ফাউন্ডেশন লেআউট করব, ওইখানে তো গ্রিড প্রোভাইড করাই থাকবে, তো এটার জন্য কি আলাদা নেসেসারি? না না না, গ্রিড লেআউটটা ফার্স্টে দেওয়া দরকার এই কারণে, ধরেন আপনি পাইল করতে যাচ্ছেন, তখন আপনি যদি গ্রিডটা
লেআউটটা আপনার ফার্স্টে দিতে হবে, তা দিয়ে কিন্তু আপনার পয়েন্টগুলো আপনাকে মার্ক করতে হবে, এবং ওই গ্রিডটাই হ্যাঁ, ওই গ্রিড লেয়ারটাই আপনার কলাম ফাউন্ডেশন সব ওইটার রেসপেক্টই সব হবে, ওইটাই ফাইনাল গ্রিড লেআউট যেটা সর্বপ্রথম ড্রয়িং এ প্রোভাইড করতে হয়। মানে আমি যখন ধরেন ফাউন্ডেশন লেআউট কলাম লেআউট করবো, এটা তো আমি প্রতিটা মাপ দিয়ে দেবো যে grade to grade কত কলাম থেকে কত এগুলো তো দিয়ে দেবো। আর এটার জন্য বলতেছেন ক্যামেরা তো মানে সেটা তো আমরা দেই না। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আপনি, এই আমার এটা কিন্তু গ্রিড লেআউট, এটা ছোট বিল্ডিং এর, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু দেখেন আমি ডায়াগোনাল মেজারমেন্ট গুলো দিয়ে দিয়েছি, এবং প্রপার্টি লাইন থেকে সে কতটুকু দূরে তাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন এইটা যখন আমি ফাইনালি সেট করতে পারবো, সেকেন্ড কিন্তু দেখেন এসে আমি ফাউন্ডেশনটা জানি, এটা একটু করার কারণ আছে, এখানে আপনার কোনো ইঞ্জিনিয়ার থাকবে না, তাই আমি একটু বেশি মানে ডিটেল করেছিলাম ড্রয়িং। দেখেন এই ফাউন্ডেশনে এখন কিন্তু ওই গ্রিডের রেসপেক্টে আমার কিন্তু সব ডাইমেনশন গুলো দেওয়া, এখন কিন্তু সব গ্রিডের রেসপেক্টে চলে গেছি আমি। ফার্স্টে আমি গ্রিডটাকে সেট করেছি প্রপার্টি লাইন অনুসারে, এই যে প্রপার্টি লাইন অনুসারে আমি গ্রিডটা সেট করেছি। তো গ্রিড সেট হয়ে গেল, মিস্ত্রি পয়েন্ট পেয়ে গেল, তারপরে যেটা আমি করলাম, এরপরে গ্রিডের রেসপেক্টে আমি আপনার ফাউন্ডেশনের লেআউট গুলো দিয়ে দিয়েছি। এই যে জি ভাইয়া, বুঝতে পারছি। তবে আপনি যে ফাউন্ডেশন লেআউটটা দেখাইলেন এভাবেই আমরা দিয়ে দিই, এখানে কিন্তু গ্রেডের ডাইমেনশন গুলো দেওয়া আছে। তো হ্যাঁ। এই জন্য আপনি যে আমরা কলাম এখানে প্রপার্টি লাইন দিয়ে, প্রপার্টি লাইন থেকে কলাম কতটুকু দূরে এগুলা সব ডাইমেনশন দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ তার তো সমস্যা নাই, এটা যদি দরকার হয় তাহলে এটা অ্যাড করে দেবো অ্যাসাইনমেন্ট। আচ্ছা আচ্ছা, এটা আসলে আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করে। যেমন আপনারা সবাই দেখছেন, এরকম কখনো দেখেন আমি আপনাকে একটা ড্রয়িং দেখাই, জাস্ট একটু সময় দেখেন। এই যে দেখেন কলাম লেআউটে আপনারা কখনো দেখবেন না যে রিভারের এই পজিশন গুলো দেখাই দেওয়া হয়েছে, এরকম কিন্তু কখনো হয় না। আমি আমার লাইফে কখনো করি না, এই ড্রয়িংটা আমি ফার্স্ট করেছি। কারণ জি, ছিল, জি, এটা হ্যাঁ কারণ ছিল ওখানে যে ক্লায়েন্ট, উনি কোনো ইঞ্জিনিয়ার সাইটে খাটাবে না, সাইটে না থাকার কারণে উনি রিভার ওরিয়েন্টেশন গুলো আমার সাথে মিটিং হয়েছে, তো উনি বলতেছে আমি না এগুলো বুঝবো না, মানে সিনিয়র মানুষ বলতে বাবা আমি এগুলো বুঝবো না, আমি তাহলে কি করতে পারি আপনার জন্য, তুমি একটু আমার দেখাই দাও। আমি ছবি যে আঁকা সেই অনুসারে আমি কাজ করতে পারি, তাই ওনার জন্য আমি ওটা করে দিয়েছি। তো অনেক সময় কিন্তু ড্রয়িং দেখা যাবে যে ফিল্ডের জন্য কিছু চেঞ্জ হতে পারে, বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তো আমরা ছিলাম রিপোর্টে, যে বিএনবিসি বলে দিয়েছে একটা ডিটেল রিপোর্ট আপনাদেরকে জমা দিতে হবে। আপনারা রাখতে পারেন, রেফারেন্স রাখতে পারেন, বিএনবিসি পার্ট 6 চ্যাপ্টার 1 আর্টিকেল 1.9, এখানে পেয়ে যাবেন, রিপোর্ট সম্পর্কে বলা আছে। বিএনবিসি ভলিউম 2 পার্ট 6 চ্যাপ্টার 1 আর্টিকেল 1.9। আচ্ছা, তো এটাও অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, ডিটেল রিপোর্ট। রিপোর্টে ফার্স্টে কি থাকছে আপনারা ভিডিও থেকে শুনে নিতে পারবেন, আর চাইলে নোট করতে পারেন, আমি স্লোলি বলছি। ফার্স্টে থাকতেছে ইন্ট্রোডাকশন, যেখানে জেনারেল কিছু কথাবার্তা থাকবে, আপনি কোথায় প্রজেক্টটা করলেন, প্রজেক্টের পারপাসটা কি, কিসের জন্য হচ্ছে, এর পাশাপাশি যদি মানে জাস্ট জেনারেল কিছু কথাবার্তা আপনি শুরু করলেন ইন্ট্রোডাকশন একদম। তারপর ক্লায়েন্টের নিয়ে কিছু কথা হতে পারে, ওখানে থাকতে পারে, বা কোন পারপাস এটা। তারপর হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন, এরপর প্রজেক্ট বেসিস কিছু জেনারেল ইনফরমেশন ওখানে থাকে। এরপর হচ্ছে সেকেন্ড পার্টে হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন ক্রাইটেরিয়া। ডিজাইন ক্রাইটেরিয়ার ভিতর থাকছে কোডস, স্ট্যান্ডার্ডস এন্ড রেফারেন্স, মানে আমি ডিজাইন ক্রাইটেরিয়ায় আমি ডিজাইন করার জন্য কি কোড কনসিডার করলাম, স্ট্যান্ডার্ডটা কি, এবং রেফারেন্স গুলো কি কি। তারপরে স্ট্রাকচারাল জিওমেট্রি কনসিডারেশন, জিওমেট্রিটা কিভাবে কনসিডারেশন আমি নিলাম, কোথায় কলাম কোথায় বিম, এগুলো থাকবে। এক্ষেত্রে ছবিও প্রোভাইড করা লাগতে পারে, জাস্ট আপনি আপনার রিপোর্টটা কত সুন্দর আকারে সাজাচ্ছেন, কিন্তু এই 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 আইটেম গুলো থাকতে হবে, এই কন্টেন্টস গুলো থাকতে হবে। এখন আপনি যদি ছবি দেন সেক্ষেত্রে দেখতে আরো সুন্দর হবে, আপনি যদি শুধুমাত্র রিটেন ডিসক্রাইব করেন সেক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হবে, এটা আপনার উপর, ইটস আপ টু ইউ। স্ট্রাকচারাল জিওমেট্রি কনসিডারেশন বললাম। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন, ম্যাটেরিয়াল নিয়ে আপনি কথাবার্তা বলবেন, কি ম্যাটেরিয়াল ধরেছেন, সেটার স্ট্রেংথ কত, বা যদি ল্যাব টেস্ট ডাটা থাকে সেই ল্যাব টেস্ট ডাটা আপনি ওখানে ব্যবহার করবেন।
তারপর হচ্ছে লোডিং ক্রাইটেরিয়া, দেন হচ্ছে লোড প্ল্যান, যেটা আমি আপনাদেরকে অলরেডি বলে এসেছি। লোড প্ল্যান আপনি ফ্লোর ধরে ধরে এখানে এত লোড, এখানে তো আপনি কালার দিয়ে বোঝাতে পারেন, অথবা আপনি যদি আপনার রিপোর্টটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাবমিট করেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন হ্যাশ আছে, হ্যাশেস গুলো ব্যবহার করতে পারেন, এটাই। তারপর হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস, সেক্ষেত্রে সাপোর্ট কন্ডিশনটা চলে আসে। আপনি বিল্ডিংটা যে ডিজাইন করেছেন কি সাপোর্ট কনসিডার করেছেন, বা কেনই বা কোটা কনসিডার করেছেন, কোথায় কি আছে এটা। একটু তারপর আচ্ছা বলেন। আপনি আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচারাল ড্রয়িং এবং হ্যাঁ। এই লোড প্ল্যানের কোন কপি কি আমাদেরকে দিবেন শেখার জন্য? আচ্ছা, আমি আপনাদেরকে একটা ডিটেল ড্রয়িং দিতে পারি, কিন্তু আমার কাছে ডিজাইন রিপোর্ট নাই। আমি রিপোর্ট দেখেছি, কিন্তু আমার কাছে ওটার কোনো কপি বা কোনো ফটো বা কোনো ছবি কিছু নাই। আমি আপনাদেরকে দেখা যাবে যে একটা কমপ্লিট, আমি যে মডেলটা আপনাদের দেখেছি ওটা আমার নিজের করা, হয়তো ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো ডিটেল ড্রয়িং এর হিসেবে। লোড প্ল্যান কিন্তু সহ রিপোর্ট আমার কাছে নাই, আমি রিপোর্টটা দিতে পারবো না। লোড প্ল্যান সহ আছে? লোড প্ল্যান প্রয়োজনে আপনাদের নিয়ে একটা করবো, আমরা অ্যাসাইনমেন্ট একটা লোড প্ল্যান তৈরি করবো। ওকে ওকে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ম্যাটেরিয়াল স্পেসিফিকেশনের ভিতরে। আমরা এইটা সম্পূর্ণ বর্ণনা করি, এরপরে কোশ্চেন করেন, এর আগে কোনো কোশ্চেন করেন না। আচ্ছা, আমরা ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন থাকবে, লোডিং ক্রাইটেরিয়া থাকবে, লোড প্ল্যান থাকবে, তারপর হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস, ডিজাইন মেথড এবং লোড কম্বিনেশনস গুলো। মেথডটা কি এবং সেই মেথডে লোড কম্বিনেশন গুলো কি, বা কোন কম্বিনেশন গুলো আসলে ব্যবহার করেছি আমরা, এটা। তারপরে হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ শ্যালো ফাউন্ডেশন। যদি শ্যালো ফাউন্ডেশন হয় তাহলে সে শ্যালো ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটি কত, পাইল হলে পাইলের ক্ষেত্রে পাইল ক্যাপাসিটি কি ছিল, এগুলো সম্পর্কে বলা, জাস্ট সয়েল সম্পর্কে। এরপরে হচ্ছে বিল্ডিং এর 3D ভিউ বা টিপিক্যাল প্ল্যান ভিউ গুলো থাকতে পারে, যে এই প্ল্যানে বা এই ফ্লোরে এই ফ্যাসিলিটিস গুলো আছে, এগুলো থাকবে, ছবি আকারে থাকতে পারে রিপোর্টে। দেন হচ্ছে আপনাদেরকে যে চেক গুলো বলেছিলাম, ইরেগুলারিটিস আর হচ্ছে সার্ভিসেবিলিটি, এই চেক গুলোর লিস্ট গুলো থাকবে, বিল্ডিং ইরেগুলারিটি। তারপর হচ্ছে সিলেকশন অফ অ্যানালাইসিস টাইপস, আপনি লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস করেছেন নাকি লিনিয়ার স্ট্যাটিক নন লিনিয়ার অ্যানালাইসিস করেছেন নাকি ডাইনামিক অ্যানালাইসিস করেছেন, সেটা সম্পর্কে একটা বর্ণনা থাকবে। তারপর হচ্ছে অ্যানালাইসিস এন্ড ডিজাইন সফটওয়্যার ফিচার্স, আপনি অ্যানালাইসিস করেছেন যে সফটওয়্যার দিয়ে, সেই সফটওয়্যার ফিচার সম্পর্কে। আপনার ইটাপস যদি হয়, ইটাপস নিয়ে আপনি কিছু বর্ণনা করলেন, তার কি ফিচার্স গুলো আছে সেগুলো আপনি বর্ণনা করবেন। তারপর হচ্ছে সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া, এই বিল্ডিংটা যে করলেন তাতে যে কটা সার্ভিসেবিলিটি চেক আপনাদেরকে বলেছি, এই চেক গুলো স্যাটিসফাই করেছি কিনা সেটার গ্রাফ, মানে জাস্ট আপনি চিন্তা করেন, সয়েল রিপোর্টে যেরকম থাকে না, ঠিক স্ট্রাকচার রিপোর্টটা এরকম। আমরা ডাক্তার দেখিয়েছি, বলছি যে এর লেভেলটা ঠিক আছে, হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে, তো ওখানে হিমোগ্লোবিন লেভেলের একটা মান, আমি এক্সাম্পল জানি না, আমি একটা ধরেন আমি বলছি হিমোগ্লোবিন 5, তো ওখানে পাশে কিন্তু দেওয়া থাকে রেফারেন্স যে নর্মাল মানুষের জন্য 4 to 6 ধরেন, তাহলে কিন্তু ওইটা দেখি আমি জাজমেন্ট তৈরি করতে পারি যে ওর হিমোগ্লোবিন লেভেল নর্মাল। ঠিক তেমনি এখানেও ওই একই ভাবে। তারপরে হচ্ছে সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া, সেটা থাকবে। আর 5 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে এডিকুয়েসি অফ স্ট্রাকচারাল মেম্বার্স। এডিকুয়েসি এই জিনিসটা প্রোভাইড করে, আমি যেটা দেখেছিলাম ওনাদেরটা খুব ভালো লেগেছিল। ওখানে কলামের ক্যাপাসিটি দিয়েছে ওনারা, ডিজাইন করার পরে ক্যাপাসিটি কি সেটা ওনারা দিয়েছে, যে এরকম ভাবে দিয়েছে যে রিভার এরিয়া হিসেবে, যে 10 মিলি বার 16 মিলি বার ব্যবহার করেছে, তাহলে তার এরিয়া আসে 3.1 ইঞ্চি স্কোয়ার। তাহলে কলাম ক্যাপাসিটির ক্ষেত্রে আসছে 3.1 ইঞ্চি স্কোয়ার, কিন্তু ডিজাইনে আমরা পেয়েছি ধরেন 2.9। ওটাকে ফাইনালাইজ করে ডিটেইলিং করার জন্য ওটাই এভাবে করে ওনারা করে সবগুলো দিয়েছিল, এবং পাশে ওকে 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 সবকিছু কমেন্ট ছিল। এটা প্র্যাকটিস খুব কম, এজন্য অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর আমার কাছেও কোনো নাই, আমি থাকলে আপনাদের সাথে শেয়ার করতাম অবশ্যই। আর হচ্ছে এডিকুয়েসি অফ শেয়ার ওয়াল, ঠিক তেমনি শেয়ার ওয়াল এডিকুয়েসি, রিইনফোর্সমেন্ট গুলো, তারপরে যেভাবে সফটওয়্যার তাকে দিয়েছে ওই একই জিনিস, ডিমান্ড ক্যাপাসিটি, যদি ক্যাপাসিটি ডিমান্ডের থেকে বেশি হয় তাহলে ওকে, ডিমান্ড ক্যাপাসিটি যদি ইকুয়াল থাকে তাহলে ওকে, আর যদি কম থাকে তাহলে নট ওকে। তারপরে হচ্ছে এডিকুয়েসি অফ বিম, এডিকুয়েসি অফ স্ল্যাব, এডিকুয়েসি অফ ফাউন্ডেশন, আর ফাইনালি থাকতেছে কনক্লুশন, আপনি যে ফুল যে কাজটা করছেন সেটা নিয়ে আপনার উপসংহারটুকু থাকতেছে, আপনি সেটা নিয়ে বর্ণনা করবেন।
আর থাকবে রিকমেন্ডেশন। তো যদি নতুন বিল্ডিং হয়, নতুন বিল্ডিং এর ক্ষেত্রে রিকমেন্ডেশন কি থাকতে পারে? আপনি তো সবই সলভ করে দিয়েছেন, সেক্ষেত্রে বলতে পারেন যে এই ফেজ গুলো খুব মানে অ্যাজ ইঞ্জিনিয়ার আপনি দেখেছেন যে এইগুলো সলভ আপনি ডিটেলিং করেছেন একদম মাথায় মাথায়। ধরেন ছিল 2.9, আপনি দিয়ে দিয়েছেন 3। আমি রিভার এনফোর্সমেন্টের কথা বলছি, ধরেন 2.9 ছিল, আপনি দিয়ে দিয়েছেন 3। আবার কোথাও আছে 2.9, আপনি দেখতেছেন যে যদি আপনার 3 দিতে হয় তাহলে মেম্বারটা অনেক বড় করতে হয়, আপনি ওইটা 2.9ই রেখেছেন। তো ওই ক্ষেত্রে আপনি ওগুলো রিকমেন্ডেশন করতে পারেন যে এই মেম্বার গুলো জানি ইঞ্জিনিয়ার দ্বারা একদম ঠিক মতোই করা হতে পারে। জেনারেল কিছু রিকমেন্ডেশন আছে যেটা আমি আপনাকে একটু শেয়ার করি, দেখবেন। এই যেমন এগুলো থেকে যায়, এটা ড্রয়িংই আছে। Contractor should verify all the dimensions prior to construction. All the dimensions are in FPS system. এগুলো আসলে এটা তো ড্রয়িং এ রাখা, এরকম কিছু জিনিস থাকে রিকমেন্ড। আর এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে থাকে যে হ্যাঁ অমুক জায়গায় ওই মেম্বারটায় প্রবলেম হয়েছে, এই মেম্বারটা আসলে ঠিক করে নেওয়া উচিত, এটা আপনারা ঠিক করে নেবেন, এরকম কিছু জিনিস ওই সময় থাকে। এটা এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে ওগুলো থাকে। আর এগুলো নতুন বিল্ডিং এর ক্ষেত্রে বেশি কিছু এরকম রিকমেন্ডেশন আমি দেখিনি। আর লিমিটেশন যদি থাকে যে এমন হয়েছে আপনাকে ক্লায়েন্ট বলেছে শুধু লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস করতে, কিন্তু আপনি বিল্ডিং এর অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলো আছে অ্যাজ কোডের সাথে মিলিয়ে আপনি দেখেছেন যে ওটা লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস এনাফ না, তখন আপনি রিকমেন্ডেশনে রাখলেন যে এটাকে উচিত এই অ্যানালাইসিস গুলো করা অ্যাকর্ডিং টু কোড। এটা আপনি রিকমেন্ডেশন, এই কারণে রিকমেন্ডেশনটা রাখা। কারণ আমাদের লিমিটেশন থাকে, আপনাকে একটা বিল্ডিং ডিজাইন করতে দেওয়া হলো, লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস আপনি করে দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি দেখলেন বিএনবিসির যে ক্রাইটেরিয়া গুলো আছে ইরেগুলারিটিস ক্রাইটেরিয়া, তাতে এটা শুধু লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস হবে না, এটার ক্ষেত্রে ডাইনামিক লাগবে, তখন আপনি ওই রিকমেন্ডেশনে ডাইনামিকটা আপনি রিকমেন্ড করে দিবেন, এটা রিকমেন্ডেশনে। তাহলে আমরা কিন্তু আজকে ইটা শেষ করে ফেলেছি, এই কনসেপ্ট অফ স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইনটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আপনাদের এই যে স্টেপস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আপনারা শেয়ার করতে পারেন, আমাদের ক্লাস আর আধা ঘন্টা টাইম আছে, এরপরে আমরা পরে একটু কন্টিনিউ করব। আচ্ছা জাহিদ ভাই, জি ভাইয়া। লিনিয়ার স্ট্যাটিক আর নন লিনিয়ার বা রেসপন্স স্পেকট্রাম জি যদি ভাইয়া। আমরা করি তাহলে আনুমানিক খরচ কত পার্সেন্ট বাড়তে পারে? আচ্ছা, এইটা বলছেন, এটা এমন একটা কোশ্চেন করছেন, এইটা আমার থেকে মনে করেন যাদের 10 বছর এক্সপিরিয়েন্স আছে ডিজাইনে, এরা খুব ভালো উত্তর দিতে পারবে। তারপর আমি একটু চেষ্টা করি। এক হচ্ছে ইঞ্জিনিয়ার প্যানেল যে কাজ করবে সে কারণে একটা খরচ বাড়বে, এক। আর আপনি যেটা জানতে চাইছেন, আমি যেটা বুঝেছি যে ফিল্ডে মানে কনস্ট্রাকশনের ক্ষেত্রে কি হবে। কনস্ট্রাকশনের ক্ষেত্রে এমনও আমি আমার লাইফে 2টা এক্সাম্পল দেখেছি, আমার ওরকম অত বেশি হয় না এই ডাইনামিক অ্যানালাইসিসের সাথে কাজ করা বা সরাসরি দেখা, বেশি একটা এক্সপেরিয়েন্স হয় না আমার। তো দেখা গেছে লিনিয়ার স্ট্যাটিককে যা গভর্ন করেছে ডাইনামিকে গিয়ে ওটাই স্যাটিসফাই করেছে। একটা প্রজেক্ট দেখছি ওইটাই, যে ডাইনামিক একদম ওকে, তাকে এক্সট্রা কিছু করতে হয় না, 2-1টা মেম্বার একটু সামান্য কিছু চেঞ্জ আনতে হয়েছে, মানে স্যাটিসফ্যাকশন লেভেলটা তখন খুব ভালো ছিল যে লিনিয়ার স্ট্যাটিকে একদম গুড আর ডাইনামিকও খুব ভালো। আবার কিছু বিল্ডিং দেখা গিয়েছে যে বিল্ডিং গুলো রেগুলার শেপে না, ইরেগুলার শেপে ছিল, ওই বিল্ডিং এ খুব রাতারাতি পরিবর্তন করতে হয়েছে। তখন আমি একদমই জুনিয়র, তখন আমি অফিসে যখন কাজ করি আমি ড্রাফটস এর কাজ করতাম, মানে আমাকে ডিটেইলিং করতে দিত। তো যখন সব কাজ হয়ে যেত তখন সিনিয়র যারা ছিল তখন ডিসকাশন করতো, ওই সময় ওই টেবিলে বসতাম, তাদের সাথে বসতাম। তখন দেখছি যে ওনারা ওখানে অনেক কিছু চেঞ্জ আছে, মেম্বার সাইজ চেঞ্জ হয়ে গিয়েছে, একটা জায়গায় শেয়ার ওয়াল ছিল না, সেখানে নতুন শেয়ার ওয়াল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে এটা আসলে ডিপেন্ডেন্ট স্ট্রাকচারের উপরে। যদি স্ট্রাকচার ইরেগুলার শেপ খুব বেশি হয় সেক্ষেত্রে ডাইনামিক অ্যানালাইসিসে আপনার অনেক চেঞ্জ চলে আসবে। আর যদি স্ট্রাকচারটা আপনার রেগুলার শেপে থাকে তো ওই ছোট আমার এক্সপেরিয়েন্সের থেকে আমি বলতে পারি যে সেক্ষেত্রে খুব বেশি একটা ইকোনমিক্যাল চেঞ্জ হবে না। মানে খরচের পার্সেন্টেজ কি আইডিয়া দেওয়া যায়? 5% বা 3%? ভাইয়া আমি আগেই বলছি যে এটা আমার থেকে যাদের ডিজাইন এক্সপেরিয়েন্স 10-12 বছর আছে এরা বলতে পারবে। আমি আপনাকে আরো একটা জিনিস আমি ক্লিয়ার করি, ডাইনামিক অ্যানালাইসিস করা বাংলাদেশে ফার্ম, সব ফার্ম গুলো করে না। এক্সপার্ট আছে কিন্তু সব ফার্ম করতে পারে না, করা হয়ও না। তাও যখন এই অ্যাসেসমেন্ট গুলো শুরু হয়েছিল যে আপনার এই কি জানি এটা বলে
অ্যাকর্ড অ্যালায়েন্সের ইসে যে গার্মেন্টস এর যে অ্যাসেসমেন্ট গুলো শুরু হয়েছিল ওই সময় আপনার কিছু নন লিনিয়ার বা কিছু ক্ষেত্রে ডাইনামিক অ্যানালাইসিস হয়েছে, ওই সময় এগুলোর প্র্যাকটিস করেছে এবং ভালো এক্সপার্ট আছে বাংলাদেশ, এক্সপার্ট নাই বললে ভুল হবে, এক্সপার্ট আছে কিন্তু প্র্যাকটিস একটু কম। তো সেক্ষেত্রে আমার থেকে আপনি যদি এরকম কাউকে পান যাদের ডিজাইন এক্সপেরিয়েন্স 10-এর উপরে, তারা আপনার এই কোশ্চেন অ্যান্সারটা খুব ভালোভাবে দিতে পারবে, যেটা আমার পক্ষে সম্ভব না। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আপনার অন্য কোনো কোশ্চেনস? আপনারা কোশ্চেন করেন না কেন? আমি মনে হয় ঠিক পড়াচ্ছি না তাহলে, না? না ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি নেক্সট সামনের দিকে আগাচ্ছি। ওকে ভাইয়া। তো এতক্ষণ শুনলাম স্ট্রাকচার অ্যানালাইসিস এবং ডিজাইনের উপরে, এখন কম্পিউটার এইডেড অ্যানালাইসিস এন্ড ডিজাইন সফটওয়্যার সম্পর্কে কিছু ধারণা নেই। আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কম্পিউটার এইডেড অ্যানালাইসিসটা আমাদের মডেলিং করার জন্য খুব অল্প সময় মডেলিং করতে পারছি, অ্যানালাইসিসটা খুব দ্রুত করতে পারছি, ঠিক তেমনি ডিজাইনও। আমি আপনাদেরকে অলরেডি আগে বলেছিলাম ফাইনাইট এলিমেন্ট মেথডের কথা, যে একদম ফাইনেস্ট পার্টে ভাগ করে একটা স্ট্রাকচারকে তারা সলভ করে, মানে মেথডটা সলভ করে, নট তারা, মানে মেথডটা সলভ করে। তো এটা যদি হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় তো এটা কিন্তু আসলে কোয়াইট ইম্পসিবল। এত অল্প সময় দেখা গেল হ্যাঁ আপনি করতে পারবেন, কিন্তু আপনি এটা করতে গিয়ে একটা বিল্ডিং আপনি সলভ করলেন, আপনার টাইম লেগে গেল 1 মাস। এখন কথা হচ্ছে যদি সবাই এরকম প্র্যাকটিস করতো তাহলে আপনার কাছে 1 মাস সময়টা স্বাভাবিক। কিন্তু কি হবে, আপনি হ্যান্ড ক্যালকুলেশন করলেন, আমি করলাম সফটওয়্যার দিয়ে, আমি এই ক্লায়েন্টকে কমপ্লিট ড্রয়িং সহ আমি দিয়ে দিলাম 1 সপ্তাহের মধ্যে। ক্লায়েন্ট আপনার কাছে যাবে না আমার কাছে আসবে? অবশ্যই আমার কাছে আসবে, কারণ টাইম একটা বিষয়। তো যেহেতু সারা ওয়ার্ল্ডে সফটওয়্যার প্র্যাকটিস হচ্ছে, সেহেতু টাইম কনজিউম করার জন্য, অপটিমাইজ করার জন্য এবং এক্সাক্ট সিমুলেশন, তারপর ভালো রেজাল্টস আনার জন্য আমরা সফটওয়্যার ব্যবহার করি, এবং সফটওয়্যারটা আসছি আসলে এই কারণে, এবং ডকুমেন্টেশনও করে দিচ্ছে খুব দ্রুত। আর কম্পিউটার এইডেড অ্যানালাইসিস ডিজাইন সফটওয়্যার সম্পর্কে আমরা কিছু ডিজাইন সফটওয়্যার সম্পর্কে ধারণা নেই, যেগুলো আসলে মার্কেটে খুব বেশি চলতেছে, আমরা ব্যবহার করতেছি। আসলে এরাও কিভাবে সলভ করে। ইট্যাপস, স্টেট প্রো। ইট্যাপস হচ্ছে সিএসআই এর একটা সফটওয়্যার, স্টেট প্রো সম্ভবত বেন্টলির একটা সফটওয়্যার। স্যাপ 2000 এটা ইট্যাপস, মানে আপনার একই কোম্পানি, এটা কম্পিউটার এন্ড স্ট্রাকচারস ইনকর্পোরেশন, মেবি, আমার ঠিক মনে আসতেছে না। সিএসআই, তো সিএসআই এর ফার্স্টে যে সফটওয়্যারটা ছিল সেটা স্যাপ ছিল, কিন্তু স্যাপ হচ্ছে একটু বড় পরিধির একটা সফটওয়্যার, যেটাতে আপনি শুধু বিল্ডিং না অন্যান্য স্ট্রাকচারও আপনি করতে পারতেন। তো পরবর্তীতে দেখা গেল যে আসলে লাইফ কিন্তু শর্টকাট হচ্ছে অনেক। একটা কথা আছে এরকম যে অলস লোকলাই খুব শর্টকাটে একটা জিনিস সমাধান করে, আর আমরাও কিন্তু এটা পছন্দ করি যে কে কত শর্টকাটে দিচ্ছে, তার মধ্যে কোয়ালিটি, সেফটি এনশিওর আছে। তো সেভাবে চিন্তা ভাবনা করে স্যাপের পরবর্তীতে আপনার ইট্যাপসটা চলে আসে। ইট্যাপসটা শুধুমাত্র বিল্ডিং এর জন্য ব্যবহার করা ভালো, এটা দ্বারা আপনি ওই ট্রাস্ট সলভ করতে পারবেন, একটু কমপ্লেক্স, আমি নিজে করিনি কখনো, কমপ্লেক্স একটু, কিন্তু দেখা যায় অন্য অনেক সফটওয়্যার আছে যা দিয়ে আপনার খুব দ্রুত ট্রাস্ট সলভ করা যাচ্ছে। এরকম বিষয়টা হচ্ছে এরকম, জাস্ট ইট্যাপসটা সিএসআই এর একটা সফটওয়্যার যেটা বিল্ডিং ডিজাইনের জন্য সব থেকে ইউজার ফ্রেন্ডলি, খুব সহজে ওই ফিচারটাই আপনার দিয়ে রাখছে শুধু বিল্ডিং এর জন্য। ঠিক তেমনি অটোডেস্ক কোম্পানি সম্পর্কে আপনার ধারণা আছে, খুব পপুলার সফটওয়্যার যে অটোক্যাড, এটা অটোডেস্কের। আর অটোডেস্কের আপনার ডিজাইন সফটওয়্যার, অ্যানালিসিস ডিজাইন সফটওয়্যার হচ্ছে রোবট। তারপরে টেকলার আছে, মাইডাস এর অনেক সফটওয়্যার আছে, জিটিএস, এনএস সিভিল, মাইডাস সিভিল, মাইডাস ব্রিজ, এগুলো। তা আপনি এখানে কয়েকটা রেখেছি মাত্র শুধু বলার জন্য, আপনারা যদি গুগল করে দেখেন 50-এর অধিক আপনি পাবেন, সফটওয়্যার পাবেন। তো ম্যাক্সিমামই হচ্ছে আপনার ফাইনাইট এলিমেন্ট বেসড সফটওয়্যার, ফাইনাইট এলিমেন্ট দিয়ে এগুলো সলভ করে। তো মূলত যে কম্পিউটার এইডেড অ্যানালাইসিস এর জন্য যে আমরা যে সফটওয়্যার গুলো ব্যবহার করি বা ফাইনাইট এলিমেন্টের যে সফটওয়্যার গুলো, তার মূলত 2টা ফিচার্স থাকে। ফার্স্ট হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটাকে সংক্ষেপে জিইউআই বলে, আর সেকেন্ড হচ্ছে আপনার প্রোগ্রামিং ইন্টারফেস। তো
আপনার এই যে ইটাপসটা হচ্ছে মূলত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনারা অলরেডি এটা সম্পর্কে জানেন, আমি তারপর একটু রিমাইন্ডার দিচ্ছি যে এটাতে কি থাকবে। একটা ক্লিয়ার একটা উইন্ডোজ থাকবে, একটা সুন্দর গ্রাফিক্স আপনি দেখতে পাবেন, যার ভিতরে আইকনস থাকবে, মেনুস থাকবে, যেগুলো আপনি ম্যানিপুলেট করতে পারবেন। ম্যানিপুলেট করে আপনি আপনার কাজটা সম্পাদন করবেন। আর যখন প্রোগ্রামিং থাকতেছে তখন আপনি কি করতেছেন, আপনি কোড করে দিচ্ছেন, সেটা করতেছেন। যদি আমি সিম্পল এরকম একটা এক্সাম্পল দেই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আপনি গ্রিড আঁকলেন, দুইটা পয়েন্ট পেলেন, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে একটা লাইন আপনি ড্র করলেন। কিন্তু যখন আপনি প্রোগ্রামিং করবেন তখন আপনাকে কমেন্ট দিয়ে দিতে হবে কিভাবে লাইনটা ড্র হচ্ছে। এটা হচ্ছে জাস্ট ব্যবধান। আপনি দুইটা দিয়ে করা সম্ভব। আপনার যেমন আমরা যে ইটাপস যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন ব্যবহার করতেছি তখন কিন্তু সেটা গ্রাফিক ইন্টারফেস, কিন্তু যারা এই সফটওয়্যারটা ডেভেলপ করেছে তারা কিন্তু ঠিক প্রোগ্রামিং এর মাধ্যমে নিয়ে নিয়েছে। আমরা যেটা ইনপুট দিচ্ছি গ্রাফিক্যালি, সেটা কিন্তু তারা এমন ভাবে সিস্টেম করে রেখেছে যেটা ওই কোডিং এ চলে যাচ্ছে। এছাড়া কোডিং সফটওয়্যারের মধ্যে আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে আপনার ম্যাথল্যাব, পাইথন আছে, তারপরে আমরা ভার্সিটিতে যেটা শিখেছিলাম সি প্লাস প্লাস, তো যা ছোট, এটা তো আর আমাদের এই রিলেটেড না, তেমন না। যাই হোক, এতটুকুই। তো দুইটা ফিচার্স, এক হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর হচ্ছে প্রোগ্রামিং ইন্টারফেস। এটাই হচ্ছে মূলত এই সফটওয়্যারের ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যারের দুইটা ফিচার্স। আর ইটাপস আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর খুব বেশি ব্যবহৃত হয় এবং ফাইনাইট এলিমেন্ট মেথড দ্বারা সলভ হয়। আসেন তাহলে ইটাপস সম্পর্কে একটু আমরা পরিচিত হই। ইটাপস যেটা বললাম, ফাইনাইট এলিমেন্ট বেসড একটা সফটওয়্যার, সিভিল ইঞ্জিনিয়ারদের সব থেকে মানে ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার, আর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করি এটা কাজ করতেছে। ইটাপস সবাই শর্টকাটে নামটা ইউজ করি। ভার্সিটির প্রথম দিকে ইটাপস আমি উচ্চারণ করতে পারতাম না, এটা কিভাবে উচ্চারণ করবো, ইটি এ বি এস এভাবেই বলতাম, পরে শিখে গেছি। তো একদম ফার্স্ট যেদিনকার ইটাপসটা দেখি, তো ইটাপস এর ই হচ্ছে এক্সটেন্ডেড, টিতে হচ্ছে থ্রি ডাইমেনশনাল বা 3D যেটা আমরা বলি, এ হচ্ছে অ্যানালাইসিস, বি তে হচ্ছে বিল্ডিং, আর এস স্ট্রাকচার, মানে এক্সটেন্ডেড 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস অফ বিল্ডিং স্ট্রাকচার। আপনি যদি ডিজাইন করেন, আপনি যে ভাইয়া প্রশ্ন করছিলেন যে আমি কি WSD তে করতে পারবো কিনা, দেখেন এখানে ইটাপস একটা ফিচার্স আলাদাই আছে, সেটা হচ্ছে সে কোড অনুসারে সে ডিজাইন করবে, তার ভিতরে কিছু কোড দেওয়া আছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের বিএনবিসি কোনো কোডটা কিন্তু দেওয়া নাই। আমরা যে ডিজাইন করি, আমরা এসি এর সাথে যখন কম্পেটিবল হয় 31808 এটা নিয়ে আমরা ডিজাইন করি, কিন্তু ইটাপস এর সাথে বিএনবিসি সেই কোলাবোরেশনটা এখনো হয়নি। তাহলে যেদিন হবে সেদিন আমরা সরাসরি ভিতরে আমরা বিএনবিসিটা আমরা পেয়ে যাব। ওখানে আইএস কোড আছে, অন্যান্য কোড গুলো আছে, কিন্তু আমাদের বিএনবিসিটা নাই, এখনো নাই। তো আপনি ডিরেক্টলি ওখান থেকে কোড যেটা ডিফল্ট দেওয়া আছে সেই কোডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এছাড়া যারা কোডের সাথে ফ্যামিলিয়ার না, তারা ওটা বা ইউজারও একটা অপশন থাকে, ওখান থেকে আপনি নিজের মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো সাধারণত ওগুলো দরকার হয় না, এই কোড বেসডই কাজ হয়। আর থিওরি বেশি রাখলে একটা ঝামেলা আছে, থিওরি জিনিস, সেটা হচ্ছে কোশ্চেন্স তৈরি হয়, আর নলেজের লিমিটেশন সবাই আছে। দেখা যায় যে এত কিছু দরকার নাই, কাজ করতে গিয়ে এর থেকে অল্প জিনিস দরকার, কিন্তু থিওরি রেখার কারণে হয় কি অনেক কোশ্চেন্স তৈরি হয়। আবার একটা পর্যায়ে দেখা যায় যে আপনারাও যে শুধু থিওরি এটা বোরিং হয়ে যায়। তারপর যতটুকু রাখা দরকার অতটুকু রেখেছি, অতটুকু নিয়ে দিছে, দেখবেন কাজ করতে গিয়ে এর থেকে অনেক কম নিয়ে আমরা কাজ করব, এত কিছু দরকার নাই। তারপরে কি কি ক্ষেত্রে সুইটেবল, অ্যানালাইসিস করার জন্য, মাল্টি স্টোরেজ বিল্ডিং ডিজাইনের জন্য, এবং ডিফারেন্ট পার্টস আপনি ডিজাইন করতে পারবেন, বিম, কলাম, স্ল্যাব, এগুলো। অনেক বড় বড় বিল্ডিং এবং কমপ্লেক্স বিল্ডিং যেটা এটার মাধ্যমে মডেলিং করা সম্ভব। তারপর যদি পারফরমেন্স বেসড আপনি ডিজাইন করেন, পারফরমেন্স চেক করেন, সে নন লিনিয়ার বিহেভিয়ারের জন্য সেটাও করতে পারবেন, পুশ-ওভার অ্যানালাইসিস, সেটা ইটাপস দ্বারা করা সম্ভব। এবং যতগুলো আমি ডাইনামিক অ্যানালাইসিস বলেছি সবগুলোই ইটাপসে করা সম্ভব। আর যেটা বলেছিলাম কম্পিউটার এবং স্ট্রাকচারস সিএসআই এর একটা সফটওয়্যার, এটা 40 বছরের বেশি সময় ধরে এটা ব্যবহার হচ্ছে। ওয়ার্ল্ডের লার্জেস্ট টাওয়ার যেটা
বুর্জ খলিফা, এটার ম্যাথমেটিক্যাল মডেলও কিন্তু আপনি ইটাপস দ্বারা করা। তো আশা রাখা যায় যে একটা ইটাপস শিখতে পারলে আমি কিন্তু কম কিছু শিখছি না, অনেক কিছুই শিখছি আমি। এবং আরো জিনিস আপনারা একটু শিওর হতে পারেন যে যেহেতু ওয়ার্ল্ডের লার্জেস্ট টাওয়ার বুর্জ খলিফা ইটাপস দ্বারা করা, তাহলে ইটাপস এর ফিচার্সটা একদম খুব ছোট না, অনেক বড় পরিসরে। অবশ্যই আমাদের 18টা ক্লাসে তার কতটুকু যেতে পারবো সেটাও আসলে নলেজের উপর ডিপেন্ড করে। আমার নলেজ যতটুকু তা দিয়ে আমি বলবো যে হ্যাঁ এতটুকু যেতে পারছি, আবার দেখা যাবে আমার থেকে একজন সিনিয়র, সে বলতে পারবে যে না তুমি এতটুকু যেতে পারো নাই। এটাই তো অনেক বড় একটা সফটওয়্যার। আমি ফার্স্টে যখন ভার্সিটিতে শেষ করলাম জিজ্ঞাসা করতাম সিনিয়রদেরকে, ভাইয়া কোন সফটওয়্যার শিখবো, ইটাপ শিখবো না স্টেট প্রো শিখবো? তো যারা আমার মতো এরকম অর্ডিনারি স্টেজে ছিল, অত এক্সপিরিয়েন্স ছিল না, তারা বলতো তুমি আরসিসি বিল্ডিং এর জন্য ইটাপ শিখো, স্টিলের জন্য স্টেট প্রো শিখো। এরকম অনেক সাজেশন আমি পেয়েছি। পরবর্তীতে সিনিয়র যাদের সাথে আলোচনা করতাম, তারা বলতো কি যে কোনো একটা সফটওয়্যার শিখো, শুধু তুমি মডেলিং শিখে আসো। তো বলতাম যে এরা অনেক কথা বলে, ওই ভাইরা এতটুকু কথা কেন বলে? তো একদিন প্রশ্নই করে বললাম আপনি কোনটা? বলে আমি ভালো পারি ইটাপস। তো তার এক্সপিরিয়েন্স আমি দেখলাম, খুব ভালো ভালো প্রজেক্টে সে ইনভলভ হয়েছে এবং ডাইনামিক অ্যানালাইসিস ইনভলভ হয়েছে, কিন্তু সে পারে শুধু ইটাপস। এবং অন্য সফটওয়্যার ওরভাবে আমার ট্রাই করা হয় নাই, যদি কখনো দরকার হয় আমি সেটা করতে পারবো, আমার পেরে যাবো। শুধু ইটাপসে হয়, কারণ শুধু ইটাপসই তো অনেক কিছু করতে পারি। তো ওই সময় আসলে এই জিনিসটা বুঝতে পারতাম না, এখন আসলে কিছুটা বোঝা শুরু করছি যে আসলে কেন। উনি ওনার যখন দরকার হয় উনি অন্যান্য সফটওয়্যার ওভাবে উনি নিজে শিখে নিচ্ছে নিজের মতো করেই, পরে একটা ইটাপস দিয়ে কাজ করতেছে উনি। জিজ্ঞাসা স্টিল স্ট্রাকচার, বলছি স্টিল স্ট্রাকচারও করা সম্ভব, কিন্তু স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে স্ট্যাট প্রো, এটা উনি কমেন্ট করছে। আবার আমি করোনা শুরু হওয়ার আগে আপনার বেন্টলির পক্ষ থেকে বাংলাদেশে একটা সেমিনার হয়েছিল, প্রফেশনাল সেমিনার, ইন্ডিয়ান টিম ছিল ওখানে, যারা রিসোর্স পারসন ছিল, 2জন না 3জন ইঞ্জিনিয়ার ছিল ইন্ডিয়ান। তো ওনারা কথা বললো, আপনার স্টেট প্রো আমাদের সাথে পরিচয় করানো, নতুন যে স্টেট প্রো ভার্সন তাতে আপনার কি বলে আরসিসি স্টিল সব করা যায়। তো ওই ফিচারটা ওরা আনছে আপনার কোনো ক্র্যাক ভার্সন না, লাইসেন্স ভার্সন, এবং খুব ভাবে প্রোটেক্টেড করেই ওরা নিয়ে এসেছে। এই কারণে ওরা মার্কেটিং করলো, একটা সেমিনার করলো, দেখলাম। ঠিক তেমনি ইটাপসও কিন্তু আপনার দুইটাই করা যায়। আমরা জানি কতটুকু, আমরা খুব অল্প জানি বিধায় আমরা কমেন্ট করতে পারি না। ওই ভাইয়া যেমন প্রশ্ন করছে ভাইয়া কত % ভেরি করে, না আমার নলেজই তো সীমিত, আমি কিভাবে আপনাকে এই কমেন্টটা করবো? ঠিক তেমনি আমার থেকে যে বেশি জানে সে দেখবেন যে বলবে যে তুমি যে ইটাপস যেটা শিখাইছো এটুকুই শেষ না, আরো অনেক কিছু আছে। আবার আপনি যেটুকু শিখছেন আমি মনে করবো আপনি অনেক কিছু শিখছেন, আরো আছে, আর বেশি দেওয়া সম্ভব না করছে। আসলে নলেজটা এরকম, এক একজনের কাছে এক এক রকম, এটা অনেক বড়। আচ্ছা সামনে দিকে আগে। আচ্ছা, তো ইটাপস কিভাবে আমাদেরকে উপকৃত করছে, হাউ ইটাপস বেনিফিটস আস। ফার্স্টে হচ্ছে কোনো কিছু যখন আমাদেরকে উপকার করে অবশ্যই তার কিছু অ্যাডভান্টেজ থাকে, না হয় কিন্তু সে উপকার করতে পারে না। আর আমরা জানবো ইটাপস কি করে, কি কি করতে পারে। আর এটাকে বলা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। কেন ইন্টিগ্রেটেড বলা হচ্ছে? কারণ হচ্ছে ইটাপস এর অনেকগুলো ফিচার্স আছে, যে ফিচার্স এর মধ্যে মডেলিং, অ্যানালাইসিস, ডিজাইন, ডিটেইলিংও করা যায় ইটাপস দ্বারা। তো ইটাপস এর ডিটেইলিং আমাদের কাছে ইউজার ফ্রেন্ডলি না, মানে যদি ইন্টারন্যাশনাল লেভেলে কোনো কাজ করা হয় সেক্ষেত্রে দেখা যাবে ওদের ডিটেইলিংটা ম্যাচ করবে, কিন্তু আমাদের লেভেলে ওদের ডিটেইলিংটা অতটুকু আমি নিজে ক্লিয়ার অতটুকু বুঝি নাই। একবার দেখেছিলাম কয়েকটা মেম্বারের ডিটেইলিং এ অপশনে ক্লিক করে, একটু কমপ্লেক্স হয়ে যায়, পরে আবার ওটা নিজেদের মতো করে প্রিসাইজ করে দিতে হয়। তো যে কারণে ডিটেইলিং আমরা হ্যান্ড ডিটেইলিংই করি। আচ্ছা, আর হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, আমরা এটা সম্পর্কে সীমিত পরিসরে কিছু জানবো। তো দেখি ইটাপস এর নিজস্ব ম্যানুয়াল আছে, সেটা কি বলে, আমরা সেখান থেকে কিছুটা দেখে নিই। এটা হচ্ছে আপনার ইটাপস এর একটা ম্যানুয়াল, ওয়েলকাম টু ইটাপস। আপনারা এটা পেয়ে যাবেন, নিজেরা বাসায় বসে দেখে নিতে পারবেন। আমি কয়েকটা বিষয় একটু আপনাদেরকে শুধু দেখাচ্ছি।
ফার্স্টে হচ্ছে আমি ওইটাই আপনাদের সামনে রেখেছিলাম যে হোয়াট ইটঅ্যাপস ক্যান ডু, অ্যান ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, মডেলিং ফিচার্স, অ্যানালাইসিস ফিচার্স, ডিজাইন ফিচার্স, ডিটেইলিং ফিচার্স, এগুলো আছে। তো এগুলো বেশি কথা এখন বলবো না, আপনারা যখন আমরা কাজ করব কাজের সাথে সাথে অনেক জিনিস চলে আসবে। আর এখান থেকে যদি আপনাদের এরকম ধারণা দরকার যে ইটঅ্যাপসটা কি বা কেন, এর কি কি উপকারিতা আছে, কেন ব্যবহার করব, এ সম্পর্কে যদি নিজেদের অনেক কোশ্চেন্স থাকে সেগুলো এইখান থেকে, এই সোর্সটা আমি এই জন্য দিয়ে দিব আপনাদেরকে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এটা ইটঅ্যাপস এর নিজস্ব ম্যানুয়াল। আর পাশাপাশি আমার যতটুকু মনে হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার, সেটুকু আমি অলরেডি আপনার সাথে শেয়ার করতেছি। যেটা বলেছিলাম মাল্টি স্ট্রিট বিল্ডিং, কমার্শিয়াল হোক অন্যান্য যাই হোক, সেটা করা সম্ভব। তারপরে কার্ভ বিম করা সম্ভব, ওয়াল, ফ্লোরেজ, স্টিল, কনক্রিট, কম্পোজিট, জয়েস্ট, ফ্লোর ফ্রেমিং, এগুলো করা সম্ভব। তারপরে পি ডেল্টা অ্যানালাইসিস উইথ স্ট্যাটিক অন ডাইনামিক অ্যানালাইসিস, এগুলো ফ্ল্যাট অ্যান্ড ওয়াফেল স্ল্যাব কনক্রিট বিল্ডিং, এগুলো আছে। আর যেগুলো বলেছিলাম ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, কারণ হচ্ছে কি কি জিনিস করা যায়, ড্রাফটিং ফর মডেল জেনারেশন, সিসমিক অ্যান্ড উইন্ড লোড জেনারেশন, গ্রাভিটি লোড ডিস্ট্রিবিউশন, ফাইনাইট এলিমেন্ট বেসড লিনিয়ার স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক অ্যানালাইসিস, ফাইনাইট এলিমেন্ট বেসড নন লিনিয়ার স্ট্যাটিক ডাইনামিক অ্যানালাইসিস, আউটপুট, স্টিল ফ্রেম ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, কনক্রিট স্ল্যাব ডিজাইন, কম্পোজিট বিম ডিজাইন, কম্পোজিট কলাম ডিজাইন, স্টিল জয়েস্ট ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, তারপর হচ্ছে স্টিল কানেকশন ডিজাইন ইনক্লুডিং কলাম বেস প্লেটস, ডিটেল, কি আমি দেখতেছি না, আমার পিসি হ্যাং করেছে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে মডেলিং ফিচার্স এর সম্পর্কে বললাম। মডেলিং ফিচার্স আছে, অ্যানালাইসিস ফিচার্স, ডিজাইন ফিচার্স, ডিটেইলিং ফিচার্স। তো ইনস্টলেশন তো আপনাদেরকে অলরেডি প্রোভাইড করা হয়েছে, এখানে অলরেডি কিছু গাইড আছে। এই গাইডগুলো হচ্ছে আপনার জেনুইন, আপনার যেটা লাইসেন্স সফটওয়্যারের জন্য। আমরা তো আর লাইসেন্স ব্যবহার করতে পারছি না, উচিত লাইসেন্স ব্যবহার করা সবাইরই, এটা ভালো করা। এখান থেকে আর বেশি কিছু বলার নেই, বলতে গেলে অনেক কিছু বলতে হবে, এটা অনেক বড়। আপনারা এখান থেকে ফাংশন গুলো দেখে নেবেন পরে। আমি পরে চলে যাচ্ছি ইটঅ্যাপস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 4টা মেইন বার আছে, এটা সম্পর্কে একটু আপনাদেরকে সাথে শেয়ার করব। মেইন টাইটেল বার, মেনু বার, টুল বার, আর হচ্ছে ডিসপ্লে টাইটেল বার। আপনি যে কোনো সফটওয়্যার যখন ব্যবহার করবেন, আপনাদের এখানে অনেকেই আছে ইটঅ্যাপস আগে থেকে ব্যবহার করেছেন, হয়তো এদের কাছে জিনিসটা বোরিং লাগতে পারে, কিন্তু কেউ নতুন ব্যবহার করছে তাদের জন্য আসলে বলছি। আমাকে তো সবাইকে মেনটেন করে যেতে হবে, জাস্ট পাঞ্চিং শেয়ারের মতো। পাঞ্চিং শেয়ার গভর্ন করছে তাই ওর জন্য থিকনেস বাড়াই দিতে হবে, অন্যান্য গুলো গভর্ন করলে যাই হোক ওটা স্যাটিসফাই করে যায়। ঠিক তেমনি আমি সবার জন্য আসলে দেখাচ্ছি। ওকে, তো ফার্স্টে যেটা বললাম মেইন টাইটেল বার, এখানে আপনি যে মডেলটা করছেন তার যেটা নাম দিয়েছেন সেটা মেইন টাইটেল বারে সেটা থাকবে। তারপর হচ্ছে মেনু বার। মেনু বারে এই সফটওয়্যারটা আপনাকে কি কি মেনু দিচ্ছে, কি কি সার্ভিস বা কি কি অপশনস তার ভিতরে আছে সেটা একটা মেনুতে থাকছে, এবং এই মেনুর ভিতরে আপনি এক একটা মেনু কিভাবে অপারেট করবেন তার যে কি টুলগুলো আছে সেটা টুলবারে দেওয়া আছে। যদি এমন হয় যে আপনি কোন একটা টুলবার আপনার সফটওয়্যার থেকে হারিয়ে গিয়েছে, মানে আপনার উইন্ডোজে দেখতে পাচ্ছেন না, আপনার সামনের যে কি বলে পিসিতে আপনার ওই উইন্ডোতে আপনি দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে ওটা কিন্তু আপনি ওই ভিতরে গিয়ে পাবেন। এখানে কি কি আছে, এডিট, তারপরে ফাইল, এডিট, সেভ, ডিফাইন, অ্যাসাইন, ড্র, অনেক কিছু অ্যানালাইজ, এগুলো থাকে। এটা হচ্ছে মেনু বার। আর এই মেনু বারের ভিতরে যা যা আছে সেটাই হচ্ছে টুলবার। আর টুলবারের পর হচ্ছে ডিসপ্লে টাইটেল ট্যাব বা টাইটেল বার। এই 4টা হচ্ছে মেইন, এরপর আরো অনেক কিছু আছে। তো এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাক্টিভ উইন্ডো, মানে আপনি যে উইন্ডোতে কাজ করবেন সেটা, আর একটা হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ উইন্ডো। তো এমন হলো আপনি প্ল্যান নিয়ে কাজ করতেছেন কিন্তু পাশাপাশি আপনার এলিভেশনটাও দেখা দরকার, তখন আপনি দুইটা উইন্ডো ওপেন করে আপনি কিন্তু এটা করতে পারবেন। এই সিস্টেমটাই দিচ্ছে, ইটঅ্যাপসে আছে। আর এখানে মডেল এক্সপ্লোরার, এটা আগের ভার্সনগুলোতে ছিল না, এই নতুন ভার্সনগুলোতে আছে, 16 আছে, পরের ভার্সনগুলোতে আছে মডেল এক্সপ্লোরার। এখানে স্ট্যাটাস বার, আপনি কি দেখতে পাচ্ছেন, আপনি এখন অ্যাক্টিভ উইন্ডোতে আপনি ধরেন এখানে দেখতেছেন 3D ভিউ, দেখেন এখানে কিন্তু লেখা আসতেছে 3D ভিউ। আর যদি আপনি এই উইন্ডোতে
কাজ করেন তখন দেখবেন এই উইন্ডোটা দেখাচ্ছে, মানে আপনাকে বলে দিচ্ছে আপনি কোথায় কাজ করতেছেন। এরপরে হচ্ছে ওয়ার্কিং প্যানেল 3D ভিউ অনলি, এখানে একটা অপশন থাকে, সেখান থেকে 3D ভিউটা দেখা যায়। আর মাউস পয়েন্টার পজিশন কোঅর্ডিনেটস, এটা হচ্ছে আপনি মাউসটা কোথায় নিচ্ছেন, আপনি এখন আছেন 5 তলায়, 5 তলার যে কোনো একটা পয়েন্ট ধরলেন, দেখবেন ওখানে ও এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট ও দেখিয়ে দিবে, ওটা শো করে দিবে। তারপর হচ্ছে ড্রয়িং সেকশন সিমিলার স্টোরেজ ফিচার্স, এখান থেকে আপনি ড্রয়িং এবং সিলেকশন অপশনগুলো আপনি দেখতে পাবেন, আপনি অন স্টোরি নিয়ে কাজ করতেছেন নাকি সিমিলার স্টোরেজ গুলো নিয়ে একসাথে কাজ করতেছেন, নাকি আপনি অল স্টোরেজ নিয়ে কাজ করতেছেন। এখান থেকে আপনি কাজটাকে সহজ করে নিতে পারবেন, খুব দ্রুত করতে পারবেন। কোঅর্ডিনেট সিস্টেম, আপনি ফার্স্টে একটা কোঅর্ডিনেট দিলেন, ওই কোঅর্ডিনেটটা এখনো কাজ করতেছে কিনা, কোঅর্ডিনেট অন্য কোনোটা আছে কিনা, এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা দেখা যাচ্ছে। পাশাপাশি হচ্ছে ইউনিট, কারেন্ট ইউনিট কোনটা কাজ করতেছেন সেটা দেখা যায়। এটাই হচ্ছে জাস্ট ইট্যাপস এর একটা ফুল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমাদের হাতে আর 12 মিনিট টাইম আছে, আর আপনারা দেখবেন আমি কিন্তু প্রথম দিকে থিওরি ক্লাসগুলো টাইম কমায় নিয়ে এসেছি, কারণ পরবর্তীতে অনেক কোশ্চেন তৈরি হবে যখন আমরা সফটওয়্যার নিয়ে কাজ করব, তাতে জানি আমরা বেশি টাইম দিতে পারি। সে কারণে যতটুকু যেতে পারি আমি আর 7 মিনিট কন্টিনিউ করব, তারপরে আমি অফ করে দিব, পরে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। তারপরে 5 মিনিট আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলে পরে ক্লাস শেষ করে দিব। ওকে, তো ইট্যাপস এর অপারেটিং কিছু অপশনস আছে। তো কেন ইট্যাপস এত ইজিয়ার, এর একটা হচ্ছে টাইম সেভিংস অপশনস আছে, টেমপ্লেটস আছে কিছু কিছু আছে, ডিফল্টস, বেসিক মোডস, ড্রয়িং টুলস, মাউস পয়েন্টার্স, আমরা মডেল ক্রিয়েট করতে পারি, অ্যাসাইন করতে পারি, প্রপার্টি চেঞ্জ করতে পারি, মডেলে লোড দিতে পারি, ডিফাইন করতে পারি লোড কেস, মডেল জিওমেট্রি আমরা এডিট করতে পারি, অ্যানালাইজ করতে পারি, ডিজাইন করতে পারি, ডিটেইলিং করতে পারি, আর ফাইনালি যে রেজাল্ট গুলো সেগুলো, এটাও আমরা ইট্যাপস এর আরেকটা ম্যানুয়াল থেকে দেখে নিই। ম্যানুয়ালটা দেখাচ্ছি শুধু এই কারণে, আপনারা যাদের আগ্রহ আছে আর আগ্রহ থাকা উচিত সবার, তারা যেন বাসায় বসে দেখে নিতে পারেন, এই কারণে আপনাদেরকে এটা শুধু শো করতেছি। দেখেন আমি কিন্তু মেনু সম্পর্কে আপনাদের অলরেডি একটা ধারণা দিয়েছি, এখানে কিন্তু সেই মেনু গুলো বলা আছে, কি কি মেনু আছে, মেনু কমেন্টস গুলো কি কি আছে ইট্যাপস এর। তারপরে বেসিক প্রসেস গুলো, বেসিক প্রসেসটা নিয়ে আমরা কথা বলবো, একটু পরে কথা বলবো, এটা পরে দেখাচ্ছি আপনাদের। তারপরে ইট্যাপস এর স্ক্রিনে এটা নিয়ে কথা বললাম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা দিয়ে দেখিয়েছি অলরেডি। ফাইল অপারেশন, এডিট, ডিফাইন, ড্র, সিলেক্ট, অ্যাসাইন, অ্যানালাইজ, ডিসপ্লে। তারপরে বেসিক মোডস কিছু, এই যে কিছু শর্টকাট গুলো আছে, কিছু টুলবার গুলো আছে, এগুলো যেদিনকার অ্যাপ্লিকেশন আমরা শুরু করবো সফটওয়্যার, সেদিনকার এগুলো নিয়ে ভালো করে কথা বলবো। আপনারা এর আগে এখান থেকে একটু দেখে নিতে পারেন, আপনাদের ভালো লাগবে, কাজ যখন করবো তখন ম্যাচিং করতে পারবেন। তো এখানেও অলরেডি বলা আছে কিছু কিছু জিনিস, কিভাবে একটা মডেল শুরু করতে হয়, এখান থেকে দেখলে দেখতে পারেন। আর আমরা এগুলো অলরেডি এমনি নিজেরাই দেখবো, আমাদের একটা বিল্ডিং করার জন্য কিভাবে দরকার হয়। ওকে, তাহলে আমি মোটামুটি পড়েছি বা কিছু জিনিস ধারণা দেখেছি, তা নিয়ে এই সামারিটা আপনাদেরকে দেখাবো। তাহলে মেথোডোলজিটা কি, ইট্যাপস এর মেথোডোলজিটা কি, বা ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার মেথোডোলজি কি। এতে 3টা স্টেপ থাকে, প্রি প্রসেসিং, প্রসেসিং, পোস্ট প্রসেসিং। কথা হতে পারে প্রত্যেকটাতে কেন প্রসেসিং, আসলে এমনই একটা কাজটা কখনো থামে না, কিছু না কিছু চলতেই থাকে। তো ফার্স্টে হচ্ছে প্রসেস করার আগে কিছু কাজ রেডি করে রাখলাম এবং ওইটাই কিছু জিনিস দিয়ে দিলাম, তারপরে সে আমার যে ফাইনাল যে অবজেক্টিভস সেটাও কাজ শুরু করে দিল, বা মূল অবজেক্টিভস সেটা প্রিন্সিপাল অবজেক্টিভ সে শুরু করে, সেটা হচ্ছে প্রসেসিং। প্রসেসিং করার পরে সে আমাকে তার পরবর্তী কাজ দিয়ে দিল, সেটা হচ্ছে পোস্ট প্রসেসিং। তাহলে প্রি প্রসেসিং এ কি থাকছে এবং একটার পর একটা আসতেছে। প্রি প্রসেসিং এ থাকবে হচ্ছে ডেফিনিশন অফ ম্যাটেরিয়াল, এলিমেন্ট, যেটাই ম্যাটেরিয়াল মানে সরি যেটাই জিওমেট্রি তার ভিতরে এলিমেন্ট, আর হচ্ছে লোড, তারপরে কোডের ডেফিনিশন এটা থাকবে। তারপরে যেটাই আমি ডিফাইন করলাম সেটাকে আমাকে অ্যাসাইন করতে হবে, এটাই হচ্ছে আমার প্রি প্রসেসিং এর কাজ। আর মেশিং কথাটা বলা আছে, মেশিংটা নিয়ে আপনারা আজকে কোশ্চেন করেন না আমাকে, এটা আমরা যখন সফটওয়্যার অ্যাপ্লিকেশন করবো আমি নিজেই আপনাদেরকে সব বলে দিব। আচ্ছা, এরপর হচ্ছে প্রসেসিং এ থাকতেছে সলিউশন, যেটা বললাম আমার হচ্ছে প্রিন্সিপাল অবজেক্টিভ, আমি কি করতে চাই, আমি সমাধান করতে চাই, আমি একটা অ্যানালাইসিস পারফর্ম করতে চাই। তো কথা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার কি
অ্যানালাইসিস করে, স্ট্যাটিক অ্যানালাইসিস করে, ডাইনামিক অ্যানালাইসিস করে। তাহলে আমি সলিউশন কি চাচ্ছি, স্ট্যাটিক অ্যানালাইসিসের সলিউশন চাচ্ছি নাকি ডাইনামিক? এটা হচ্ছে প্রসেসিং। আর পোস্ট প্রসেসিং এ হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে। রেজাল্টটা কি দিবে আপনারা অলরেডি একটা ধারণা পেয়েছেন, জাস্ট এটা হচ্ছে ইটারস মেথোডোলজি, এভাবেই আমরা কাজ করব। আর আপনারা যখন দেখতেছিলেন তখন কিন্তু দেখেছেন যে একটা প্রসেস দেখাইছে ইটারস, বেসিক প্রসেস, সেটাই আমি বলি। ফার্স্টে ইউনিট গুলো সেট করব, ডিজাইন কোড গুলো দিয়ে দিব। সেকেন্ড হচ্ছে গ্রিড লাইন গুলো সেট আপ করব, তারপরে স্টোরি লেভেল ডিফাইন করব, সেকশন প্রপার্টিজ ডিফাইন করব, স্ট্রাকচারাল অবজেক্ট গুলো ড্র করব, মানে যে প্রপার্টিজ গুলো ডিফাইন করলাম সেই অবজেক্ট গুলো ড্র করব। তারপরে অবজেক্ট গুলো সিলেক্ট করব, দেন অ্যাসাইন করব, তারপরে লোড কেস ডিফাইন করব, লোড প্যাটার্ন গুলো ডিফাইন করব, তারপরে সেই লোড গুলো অ্যাসাইন করব, এরপরে লোড কেস গুলো ডিফাইন করব। এখন এখানে কিছু জিনিস আছে, লোড প্যাটার্ন, প্যাটার্ন কি কি আছে? প্যাটার্ন হচ্ছে কি বলে, গ্র্যাভিটি লোড আর হচ্ছে আপনার ল্যাটারাল লোড। গ্র্যাভিটি লোডের মধ্যে ডেড লোড, সুপার ডেড লোড, লাইভ লোড, তারপর হচ্ছে ল্যাটারাল লোডের মধ্যে উইন্ড লোড, লাইভ, তারপর হচ্ছে আর্থকুয়েক লোড, এগুলো। তো লোড কেস ডিফাইন করা, কোন কেসটা কখন, লোড কেসটা আসলে আমার এখন ঠিক স্মরণে আসতেছে না, কেসটা কি এটা পরে আসলে আমি বলে দিব, এই মুহূর্তে স্মরণে আসতেছে না। এরপর হচ্ছে এডিট দ্য মডেল জিওমেট্রি, যদি কোনো জায়গায় মডেলের জিওমেট্রি এডিট করতে হয় সেটা এডিট করব, এডিট দরকার হয়। তারপরে মডেলটা সম্পূর্ণ দেখবো, যা করলাম সেটা ঠিক আছে কিনা, অ্যানালাইজ করব মডেলটা। তারপরে ডিসপ্লে রেজাল্ট ফর চেকিং, রেজাল্ট গুলো দেখবো ঠিক আছে কিনা। এরপরে সব ঠিক থাকলে মডেলটা ডিজাইন করব, জেনারেট করব ডকুমেন্ট গুলো, আউটপুট গুলো নিব, আর ফাইনালি মডেলটা সেভ করব। দেখেন এটা কিন্তু আমি তৈরি করিনি, একদম ইটারস নিজের ম্যানুয়াল, সেটা দিয়ে দিস, আমি আপনাদের সাথে এটা ডিসকাস করছি। কিন্তু এইটারই কিন্তু অনেক কথা আমি কিন্তু প্রথমে আপনাদের ওয়ার্ক ফ্লোতে বলে এসেছিলাম, ঠিক এভাবেই। আর এটা এখন আপনাদের সাথে শেয়ার করা মানে হচ্ছে এতটুকুই যে এই কাজগুলো সবই আমরা পরে করব, আগে থাকতে আপনাদের এই কারণে বলে রাখলাম, আমরা যে সিকোয়েন্স ওয়ার্কটা করব তখন জানি আপনাদের এটা ওই সময় মনে পড়ে এবং কাজ করতে ভালো লাগে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ক্লাস এ পর্যন্তই, আমরা আর সামনে আগাবো না। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা 2-3 মিনিটের মধ্যে আপনার কোশ্চেনটা করতে পারেন। জাহিদ ভাই, আমরা ইটাস ইনস্টল করার জন্য যে ভিডিওটা পেয়েছি এখানে কোনো ভয়েস রেকর্ড নাই, অডিও নাই। তো আমি এটা দেখে ইনস্টল করেছি, বাট এটা ওই লাইসেন্স ডিএক্টিভ দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা। আর ওই ভিডিওটা আসলে টেনে দেখাও যায় না, ওর মতো চলতে থাকে, আমাদেরকে কোনো টাচ করতে দেয় না। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, ফার্স্ট হচ্ছে ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন, এটা করলে আপনি টেনে টেনে দেখতে পারবেন। আর সেকেন্ড, আপনি যেটা প্রবলেমটা বলছেন যে আপনার ওটা লাইসেন্সটা প্রবলেম করতেছে, সেক্ষেত্রে আপনি যে ক্র্যাকটা করেছিলেন না, যেভাবে ইনসার্ট ফাইলটা জেনারেট করেছিলেন, ওইটা আপনি আবার জেনারেট করবেন। জেনারেট করে অবশ্যই জেনারেট করার সময় আপনার উইন্ডোজ এর যে ডিফেন্ডারটা আছে বা অ্যান্টিভাইরাস যেটা আছে সেটা অফ করে নেবেন। অফ করে ওইটা আবার আপনি জেনারেট করে আবার লোকেশন ফাইলে আপনি কপি পেস্ট করেন, এরপর আবার রান করেন। এভাবে যদি না হয় কয়েকবার করেন হয়ে যাবে। আমি আপনাকে বলি, ওটা কি বলে, ফাইলটার নাম কি? ইসার। হ্যাঁ, আইসার মনে হয় না, আইসার এ ধরনের আইসার বিসি একটা ফাইল আছে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা আপনি ক্র্যাকটা আবার ওপেন করবেন, ক্র্যাকটা ওপেন করে আবার ওই আইসার ফাইলটা জেনারেট করেন, জেনারেট করে দেন ওইটা আবার লোকেশনে দিবেন। আপনারা দেখেন, এটা ট্রাই করেন, যদি না হয় নেক্সট ক্লাসে আমি আপনাদের সবাইকে বলে রাখতেছি, নেক্সট ক্লাসে আমি দুইটা জিনিস আপনাদের সাথে আগে শেয়ার করব, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। ফার্স্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট, সেকেন্ড হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনে কারোর কোনো প্রবলেম হয়েছে কিনা, ওইটা ওই ক্লাসেই বলবেন, ওই দিনে আমি দেখাই দিব। যদি প্রবলেম না থাকে আমি কিন্তু ফার্দার সামনের দিকে সফটওয়্যার অ্যাপ্লিকেশন শুরু করে দেব, এরপরে কিন্তু কোনো প্রবলেম আমি আর টাইম দিতে পারবো না। ভাইয়া, জি, আমি সফটওয়্যারটা ডাউনলোড দিয়েছি, কিন্তু এটা তো জিপ ফাইল, এটা আমি কি করব? এটা আনজিপ করতে হবে। এটাকে ডাউনলোড দেওয়ার সময় আনজিপ করব নাকি ডাউনলোড দেওয়ার পরে? আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনার পিসিতে যদি উইন্ডার থাকে, উইন্ডার থেকে ওটা রাইট ক্লিক করে ওটাকে এক্সট্রাক্ট ফাইল করতে হবে, ওটা করে আপনি ওটাকে আনজিপ করে নেবেন। এটা কিন্তু আচ্ছা,
জি, সফটওয়্যারটা টেনে দেখা যায় না, আসলে আমি ডাউনলোড করেই বলছি, জানা যাচ্ছে না। তারপর টানা যাচ্ছে না। আপনি প্লেয়ার কি ব্যবহার করেন? প্লেয়ার আমার বিএলসি। তাতে তো ভিএলসি তে তো টাইনা দেখার কথা। আপনি এক কাজ করেন, একটু আমি একটা সাজেশন দিই আপনাকে। পট প্লেয়ার নামে একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ারটা আপনি গুগল থেকে নামিয়ে নিন। খুব ইজি একটা প্লেয়ার, সেক্ষেত্রে আপনাদের হেল্প করবে। পোর্ট প্লেয়ার না? পিওটি পট, পিওটি পট। আচ্ছা, পোর্ট প্লেয়ার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটা ব্যবহার করি। আমার কোনো প্রবলেম হয় না, টাইনা দেখতে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমার ল্যাপটপের প্রসেসরটা অনেক কম, সেজন্য সিক্সটা হচ্ছে না, ইনস্টল হচ্ছে না। আমি যদি 9-এ কাজ করি কোনো প্রবলেম হবে? 9 এ কাজ করলে একটা বেসিক প্রবলেম আপনার হবে, আপনার মডেলিং এ কিছু কিছু জিনিস দেখা যাবে আপনার স্কিপ করে যেতে হবে। আর সবচেয়ে যে বড় প্রবলেমটা হবে, আমরা কোড হচ্ছে বিএনবিসি 2020 কোডে যা আছে সেটা হচ্ছে আপনার এসিআই 3108 এর সাথে কম্প্যাটিবল। আর যদি আপনি 9 এ কাজ করেন, 9 এ যে কোডটা আছে সেটা সম্ভবত আপনার এসিআই 3108 নাই। সেক্ষেত্রে কোডে একটু তারতম্য হবে আপনার। ভাই আমার মডেলিংটা র্যাম হচ্ছে 2GB আর উইন্ডোজ 7, এখন এটার মধ্যে কি হবে? আবার হচ্ছে গিয়া 32GB। একটু ঝামেলা করবে ভাইয়া। হবে না একদম বললে ভুল হবে, একটু ঝামেলা করবে, স্লো করবে। হবে 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 আপনার সি ড্রাইভে জায়গা কতটুকু? যখন ফাইল রান করবেন তখন দেখা যাবে সি ড্রাইভ হ্যাং হয়ে যাবে। আপনার জায়গা কতটুকু সি ড্রাইভে? এই 10GB'র মতো আছে। আহারে, তাহলে হবে না, সি ড্রাইভে জায়গা বাড়াইতে হবে, না হয় এই ফাইল রান করবেন আপনার অফ হয়ে যাবে, দেখবেন হ্যাং হয়ে গেছে, কাজ করতে পারবেন না। মিনিমাম কত স্টোরেজ থাকা করতে হবে? মিনিমাম কতটুকু আমি ওরকম বলতে পারি না, আমারটা কতটুকু আমি সেটা বলি আপনাকে। আমার সি ড্রাইভ হচ্ছে 179 GB, 100 GB দরকার। আমার খালি আছে এখনো 130 GB খালি আছে। তারপরও আমি প্রবলেমের সম্মুখীন হই। আমার প্রবলেম সম্মুখীন হওয়ার দুইটা কারণ। এক হচ্ছে আমার পিসিটা হচ্ছে এসএসডি না, হার্ড ডিস্ক সিস্টেম, যে কারণে এক হচ্ছে উইন্ডোজ 10 আর ভারী সফটওয়্যার যখন বড় কোনো কমপ্লেক্স মডেল দেয় তখন পিসির অন্য সবকিছু স্টপ করে দিতে হয়, আদারওয়াইজ ফাইল খুব স্লো করে দেয়। তাতে আমার হচ্ছে কোর i3 আর আমার মনে হয় র্যাম সম্ভবত 8GB না 4GB, আমার ঠিক খেয়াল নাই। এই বুঝছেন তো, সফটওয়্যার যদি যারা ভালোভাবে চালাতে চান, কারণ আপডেট